আমার ক্লাস নাই না? আমি তো ওয়াশরুম থেকে আসি।
আসসালামু আলাইকুম 25। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবার পড়াশোনা কেমন যাচ্ছে আমাকে জানাও। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? তোমাদের ফ্যামিলি সবাই কেমন আছে? পড়াশোনা কেমন যাচ্ছে সেটা বলো। সাউন্ড প্রবলেম ভাই? সাউন্ড প্রবলেম হচ্ছে? না, সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। বলছে ভাই আপনার ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগতে পারে, এটাই স্বাভাবিক। অল ক্লিয়ার, ওকে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, আমার পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ। তো আজকে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক পড়তে আসছি, সেল কেমিস্ট্রি বা কোষ রসায়নের, তাই না? আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইনফরমেটিভ চ্যাপ্টার, খুবই একটা কনসেপচুয়াল চ্যাপ্টার সেল কেমিস্ট্রি। এই সেল কেমিস্ট্রি আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। হোপফুলি আমরা সবকিছু বুঝতে পারছি। আমরা গ্লুকোজ পড়েছিলাম, কিভাবে গ্লুকোজ সেটা পড়েছিলাম, পলিস্যাকারাইড গুলা পড়েছি, ঠিক আছে। আমরা অ্যামাইনো অ্যাসিড পড়েছি, আমরা প্রোটিন পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে লিপিড। সবকিছু তো আমাদের ক্লিয়ার, তাই না? এখন হচ্ছে ভাইয়া K74 মানে কি? K74 হচ্ছে, আমি একটু বুঝাই দিই। ধরো ঢাকা মেডিকেল কলেজ যখন যাত্রা শুরু করে, ওয়েট এ মিনিট, জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাঁ, তো যা বলছিলাম, K74 মানে কি? আমাদের K74 বেসিক্যালি, আমি যে ঢাকা মেডিকেল কলেজে পড়ি, আমাদের ব্যাচের নম্বর হচ্ছে K74। এখন 74 কেন? 1946 সালে যখন ঢাকা মেডিকেল কলেজ যাত্রা শুরু করে বাংলাদেশে, তখন এটি প্রথম কয়েকটা ব্যাচ ছিল, সেগুলো কলকাতা মেডিকেল থেকে আসে। কলকাতা মেডিকেল থেকে মোটামুটি এখানে রিপ্লেস করা হয়, বুঝতে পারছো? তো এই যে কলকাতা মেডিকেল কলেজ থেকে, যেটা কলকাতার হচ্ছে কে, এটা হচ্ছে আমার কে নামের রহস্য, বা K74 নামের শানে নজুল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছো? তো সোজা কথায় K70 হচ্ছে ভাইয়ার ব্যাচের নাম। ঢাকা মেডিকেল কলেজে ভাইয়া 74 ব্যাচের স্টুডেন্ট। আর এখন রানিং হচ্ছে K80 ব্যাচ, বুঝতে পারছো? আর তোমরা যদি ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পাও ইনশাল্লাহ, তখন তোমরা প্রবাবলি হবে K82, মানে ভাইয়ার থেকে প্রায় 8 বছরের জুনিয়র। ওকে, আমরা ক্লাস করা শুরু করি। এই হচ্ছে ভাই, সরকারি ডাক্তার হতে হলে কি করতে হয়? প্রথমত তোমাকে তোমার লেভেল থেকে পড়াশোনা করতে হবে, পড়াশোনায় এইচএসসি তে GPA 5 এনশিওর করতে হবে। তারপর মেডিকেল টেস্টে ভালো করে একটা সরকারি মেডিকেল বা যে কোনো মেডিকেল চান্স পেতে হবে। এবং মেডিকেল পাস করার পর, এমবিবিএস পাস করার পর, ইন্টার্নশিপ কমপ্লিট করার পর তুমি বিসিএস দিতে হবে তোমাকে। দেন বিসিএস ক্যাডার হলে তুমি সরকারি ডাক্তার হবে। আর অবশ্যই সেটা হেলথ ক্যাডারে বিসিএস দিতে হবে, বিসিএস হতে হবে তোমার, বুঝতে পারছো? আচ্ছা ভাই, কমেন্ট অফ করে দেই। আমরা আজকে লিপিড পড়া শুরু করব, ঠিক আছে। আমি যেসব জিনিস বোঝানোর কথা সেগুলো বুঝিয়ে দিব, আর যেগুলো মুখস্থ কিভাবে মনে রাখার কথা সেটা একটু অল্প করে বলে দিয়ে আমরা সেগুলো স্কিপ করব, তাই না? যেগুলো মুখস্থ করা লাগবে, লাইন টু লাইন লাগবে, সেগুলো আমরা বুঝিয়ে দিয়ে মোটামুটি এখান থেকে চলে যাব। বাট যেগুলো কনসেপ্টুয়ালি ভেরি স্ট্রং হতে হবে, সেখানে আমরা কোনো ছাড় দিব না। কমেন্ট অফ করে দেন ভাই। ওকে, আমরা লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ এবং লিপিডের শ্রেণী বিভাগ। লাস্ট একটা কথা আছে লিপিড প্রোফাইল। যেমন তোমার ফেসবুকে একটা প্রোফাইল আছে, তোমার পরিচয় বহন করে, ঠিক তোমার বডিতেও কি কি লিপিড আছে সেটা জানতে হলে ওই লিপিড প্রোফাইল দরকার। আমার বডিতে এই লিপিড এত পরিমাণ আছে, ঠিক আছে, বা আমার এতজন ফলোয়ার আছে, হ্যাঁ, আমি এতজনকে ফলো করি। এই টাইপের জিনিসগুলো, যে লিপিড প্রোফাইল বানাচ্ছে, লিপিড কতটুকু আছে বডিতে, কোন টাইপের লিপিড কতটুকু আছে, সেটার একটা কমপ্লিট মেজারমেন্ট, একটা টোটাল ক্যালকুলেশন বলতে পারে, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। আচ্ছা, আমরা দেখবো সবকিছুই। আমরা আগে টপিকে চলে যাই। লিপিড বা স্নেহ বা তেল জাতীয় পদার্থ, তো এটা নাম শুনলেই তোমার চোখের সামনে সয়াবিন তেল, নারিকেল তেল, বাটার খাও, মাখন খাও অনেকে, তাই না? ঘি, এগুলা ভেসে ওঠে। তো এগুলো আমরা কয়েকটা ছবি দিলাম, জাস্ট। অনেকে আবার খেতে চলে যায় অনেকগুলো ছবি দেখে, হ্যাঁ, যে এগুলো ছবি দেখে আমার ক্ষুধা লাগছে, খাই গিয়ে। কারণ মাঝে মাঝে খাবারের ছবি হচ্ছে ক্ষুধার উদ্রেক করে, ক্ষুধার স্টিমুলেশন দেয়। তো এটা করা যাবে না, ক্লাসে থাকতে হবে। যাই হোক, এখন আমরা চলে যাই লিপিড অ্যাকচুয়ালি কি। লিপিড হচ্ছে তোমার একটা অ্যাস্টার। লিপিড হচ্ছে একটা
এস্টার। তোমরা যৌগে যৌগে পড়েছো এস্টার, এস্টার মূলক। এস্টার কিভাবে তৈরি হয়? এস্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয়। তাহলে এস্টারিফিকেশনটা কি অ্যাকচুয়ালি? এস্টারিফিকেশন হচ্ছে একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল, একটা অ্যাসিড আর অ্যালকোহল এদের মধ্যে বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে এক অণু পানি চলে যাবে, এক অণু পানি চলে যাবে, মানে এক অণু পানি তৈরি হলো প্লাস এস্টার তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বে তখন সেখানে আরো ভালো করে পড়বে। তো লিপিড হচ্ছে একটা এস্টার, যেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অথবা অ্যালকোহল। আর গ্লিসারল অ্যালকোহল সবগুলাতেই তুমি দেখবা OH মূলকটা আছে, এই জন্য এগুলো সব হচ্ছে অ্যালকোহল। এর মধ্যে অ্যালকোহল অনেক টাইপের হয় তোমরা জানো। একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, যেখানে একটা OH থাকে। একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল, যেখানে তার কার্যকরী মূলক OH-টা একের অধিক, অর্থাৎ 2, 3, 4 ইত্যাদি থাকতে পারে। অর্থাৎ ইন এ ওয়ার্ড আমি যদি বলি, অ্যাসিডের সাথে যখন অ্যালকোহলের বিক্রিয়া ঘটবে, অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটবে, তারা একটা এস্টার তৈরি করবে। আর লিপিডটা হচ্ছে ওই এস্টার জাতীয় কেমিক্যাল একটা কম্পাউন্ড। আচ্ছা, এইখানে দেখো গ্লিসারল আছে, কি আছে? গ্লিসারল আছে। গ্লিসারলের সংকেত যদি তুমি দেখো, গ্লিসারল হচ্ছে 3টা OH মূলক থাকে, 3টা OH মূলক থাকে। ঠিক আছে, ওকে। এখানে আমি একটা দিয়েছি এস্টারিফিকেশন রিঅ্যাকশনটা দেখানোর জন্য তোমাকে, ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে প্রোপানল। প্রোপানল হচ্ছে তোমার একটা অ্যালকোহল, আর এটা তো একটা, এখান থেকে কি তৈরি হয়েছে? প্রোপাইল ইথানয়েড, প্রোপাইল ইথানয়েড, যেটা একটা এস্টার। ঠিক এমন ভাবেই গ্লিসারল বা অ্যালকোহলের সাথে যখন ফ্যাটি অ্যাসিড দিব, যখন ফ্যাটি অ্যাসিড দিব, তখন আমি পাবো হচ্ছে আমার ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, যেটার নাম হচ্ছে তোমার লিপিড বলছি আমরা, যেটাকে আমরা বলছি লিপিড। এই বুঝতে পারছো? কমেন্ট অন অন করেন। লিপিড অ্যাকচুয়ালি কি, সংজ্ঞাটা বুঝতে হবে, সংজ্ঞাটা বুঝতে হবে। আমি আবার বলছি, লিপিড হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড। ঠিক আছে, ওই কেমিক্যাল কম্পাউন্ডটা কিসের মাধ্যমে তৈরি হয়? একটা রিঅ্যাকশন, যেটা অ্যাসিডিফিকেশন রিঅ্যাকশন বলে। আচ্ছা, ওই অ্যাসিডিফিকেশন রিঅ্যাকশনে কি তৈরি হবে? এস্টার তৈরি হবে, যেটাকে আমরা লিপিড বলছি। আর ওই রিঅ্যাকশনে রিএজেন্ট কারা থাকবে? বিকারক কারা থাকবে? বিকারক থাকবে গ্লিসারল বা অ্যালকোহল, অর্থাৎ আমি বলেছি গ্লিসারল হচ্ছে একটা অ্যালকোহল, বাট পলিহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। পলি মানে কি বলতো? অনেকগুলা। আর হাইড্রিক আসছে হাইড্রোক্সিল থেকে। অর্থাৎ অ্যালকোহল দুই ধরনের হয়। তোমরা জানো অ্যালকোহল আমি বলি কাদের? যেসব জৈব যৌগে আলটিমেটলি OH কার্যকরীমূলক থাকে, ওদের আমরা অ্যালকোহল বলি, তাই না? আচ্ছা, এখন একটা OH কার্যকরীমূলক থাকলেই তো অ্যালকোহল। অনেক ক্ষেত্রে 2টা থাকতে পারে OH কার্যকরীমূলক, 3টা থাকতে পারে। এই OH কার্যকরীমূলক সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহল 2 রকমের হয়। একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, যখন OH মূলক একটা থাকবে তখন হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, যখন OH মূলক 2টা থাকবে তখন হচ্ছে তোমার পলিহাইড্রিক অ্যালকোহল, অথবা 3টা থাকবে তখন পলিহাইড্রিক অ্যালকোহল। বুঝতে পারছো? তো এস্টার বা লিপিডটা হচ্ছে বেসিক্যালি এই অ্যালকোহল, সেটা হতে পারে মনোহাইড্রিক, হতে পারে পলিহাইড্রিক, এর সাথে একটা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, একটা অ্যাসিড, জৈব যৌগ, জৈব অ্যাসিড, তার রিঅ্যাকশনে তৈরিকৃত একটা এস্টারই হচ্ছে আমার লিপিড। বুঝতে পারছো? যেখানে কার্বন থাকবে। ঠিক আছে, কারণ অ্যালকোহলে তো কার্বন থাকে, তাই না? গ্লিসারলটা যদি আঁকি, গ্লিসারলটা কেমন দেখতে বলো তো? গ্লিসারলটা হচ্ছে এরকম, CH2OH, CHOH, আবার হচ্ছে তোমার CH2OH, এই হচ্ছে গ্লিসারল। আর যে কোনো একটা ফ্যাটি অ্যাসিড। তোমরা স্টিয়ারিক অ্যাসিড নাম পড়েছো? তোমরা বাচ্চাগুলো যখন এসএসসি তে পড়তা, তখন যখন সাবান পড়েছো, সোডিয়াম স্টিয়ারেট, এগুলো পড়ছো না? সোডিয়াম স্টিয়ারেট। তো এখানে স্টিয়ারিক অ্যাসিড তোমার পড়ার কথা। স্টিয়ারিক অ্যাসিড কি ছিল বলো তো? C17H35COH, এটা ছিল স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে, এই যে একটা অ্যালকোহল যেটা হচ্ছে গ্লিসারল আমি লিখলাম, পলিহাইড্রিক অ্যালকোহল, এবং একটা ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, এদের রিঅ্যাকশনে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হবে এস্টার হবে। কি হবে? এস্টার হবে। কি উৎপন্ন হবে দেখো, আমি বলেছিলাম এই এস্টারিফিকেশন রিঅ্যাকশনের মধ্যে এক অণু পানি চলে যাবে। তাহলে এক অণু পানি কোত্থেকে যাবে বলো? এক অণু পানি যাবে তোমার এই যে হাইড্রোক্সিল মূলকগুলো আছে এবং OH মূলকগুলো আছে, এখান থেকে এক অণু পানি চলে যাবে, এখান থেকে এক অণু পানি চলে যাবে।
তখন যে যৌগটা পাবো সেটা হচ্ছে তোমার ট্রাইগ্লিসারাইড, আমরা এভাবে লিখতেছি। ঠিক আছে, টিজি, ট্রাইগ্লিসারাইড, যেটা একটা লিপিড, যেটা হচ্ছে একটা লিপিড। তাহলে এই দেখো OH মূলক আছে, দ্যাটস হোয়াট ইজ অ্যালকোহল। অ্যাসিড মূলক আছে, এটা হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এই অ্যালকোহল হতে পারে মনোহাইড্রিক, হতে পারে পলিহাইড্রিক, এবং অ্যাসিডের রিঅ্যাকশনে যে যৌগটা পাচ্ছ সেটা হচ্ছে লিপিড বা সেটা হচ্ছে এস্টার। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে পারি লিপিড রাসায়নিকভাবে একটি এস্টার মূলক যুক্ত যৌগ। এখন বুঝছো? পানি বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায়। ঠিক আছে, ওই পানি বের করে তুমি খেয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নাই, পানি তো পানি। আচ্ছা, কমেন্ট অফ করে দেন আবার। আচ্ছা, এই দেখো আমাদের সংজ্ঞা চলে আসছে। ফসফোলিপিড, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এগুলো বাদ দাও, আমি এটা মুছে দিচ্ছি। তোমরা তো বুঝছো এটা, তাই না? আমি এটা মুছে দিচ্ছি, আমাদের লেখাগুলা একটু ঢেকে যাচ্ছে। এমন তোমরা পরে কমেন্টে বলো, ভাইয়া আপনি লেখার উপরে লেখেন, আমরা বুঝি না। কিন্তু লিখি তো তোমাদের বোঝানোর জন্যই। ওইসব যা লেখা থাকে, তুমি যদি আমার ক্লাস করো, স্লাইডে যা লেখা থাকে, ইনফ্যাক্ট বইয়ে যা লেখা থাকে, সব তুমি বুঝেই যাবা, কোনো প্যারা নেই। Just- আচ্ছা, তো আমি বলেছি লিপিড হচ্ছে একটা এস্টার। কিসের এস্টার? অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। এখানে কি থাকে বলতো? অ্যাসিড, যে কার্বন থাকে, তাই না? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো নানান জিনিসপত্র থাকে। অর্থাৎ বলতে পারি আমরা লিপিডে বেসিক্যালি থাকে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ধরনের লিপিডে বিভিন্ন ধরনের সাবস্টেন্স থাকতে পারে। ধরো একটা লিপিডের নাম ফসফোলিপিড, তো নামেই বুঝতে পারছো ফসফো, অর্থাৎ ওইখানে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের ছাড়াও ওই লিপিডের সাথে আরো ফসফেট গ্রুপ থাকবে, অর্থাৎ ফসফরাস থাকবে। ঠিক আছে, নাইট্রোজেন থাকবে। আবার গ্লাইকোলিপিড, যখন লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়, আমরা পড়েছিলাম, খেয়াল করো, গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেট থাকতো, তখন সেটা ছিল গ্লাইকোপ্রোটিন। আর যখন লিপিডের সাথে কার্বোহাইড্রেট থাকবে তখন সেটা হবে গ্লাইকোলিপিড। তাহলে খেয়াল করো, লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট মানে কি? সুগার, শর্করা। ঠিক আছে, ওই সুগারে কি থাকে বলতো? নাইট্রোজেনের বেজও থাকতে পারে। আচ্ছা, তো আলটিমেটলি এই সুগার, ফ্যাটি অ্যাসিড এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য, নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে, সেটা হচ্ছে গ্লাইকোলিপিডে। তো তুমি সোজা কথায় বলবা যে হোয়াট ইজ গ্লাইকোলিপিড? গ্লাইকোলিপিড হচ্ছে লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট থাকবে, লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট থাকবে। আচ্ছা ভাই, সাউন্ড কি আসলে প্রবলেম হচ্ছে? এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা? আমার গলা একটু ভাঙা, এই জন্য একটু প্রবলেম হতে পারে, বাট সাউন্ড রেটের প্রবলেম থাকার কথা না। আচ্ছা, কমেন্ট অফ করে দেন। ওকে, সাউন্ড রেটের প্রবলেম হওয়ার কথা না মাই স্টুডেন্টস। ঠিক আছে, একটু মনোযোগ দাও ক্লাসে, দাও। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিলেই আমরা বুঝতে পারবো। সামান্য একটু প্রবলেম, আমরা কি শিখেছি, আমরা কি বলেছিলাম আমার ক্লাসের শুরুতেই, আমার তোমাদের সাথে জার্নি শুরুতেই আমরা কথা দিয়েছিলাম যে এরকম প্রতিবন্ধকতা আমরা হার মানবো না। ঠিক আছে, কোনো ভয় আমরা পাবো না, আমরা সবকিছু জয় করে পড়াশোনার চেষ্টা করব, তাই না? তো কথা রাখতে হবে। ওকে, তাহলে আমরা বলেছি বেসিক্যালি লিপিডের মেইন উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও বিভিন্ন লিপিড ভেদে বিভিন্ন রকমের উপাদান থাকতে পারে। ফসফোলিপিডে ফসফরাস থাকবে, হ্যাঁ, ফসফেট থাকে, নাইট্রোজেন থাকে। তারপর হচ্ছে তোমার গ্লাইকোলিপিডের, লিপিডের সাথে কার্বোহাইড্রেট থাকে। মোম জাতীয় জিনিসে, মোমো একটা লিপিড। ঠিক আছে, মোমো হচ্ছে একটা লিপিড। ওই ক্ষেত্রে জাস্ট ডিফারেন্সটা কি হয়? মোমের ক্ষেত্রে তুমি অ্যালকোহল ইউজ করছো, জাস্ট অ্যালকোহল, মানে মনোহাইড্রিক অ্যালকোহল ইউজ করছো, পলিহাইড্রিকটা না। যখন এই মনোহাইড্রিক অ্যালকোহল, মনো মানে কি? একটা OH সম্পন্ন অ্যালকোহল, এর সাথে ফ্যাটি অ্যাসিডের অ্যাসিডিফিকেশন রিঅ্যাকশন হয়, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে মোম বা ওয়াক্স। বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা সামনের দিকে আগাই। এখন লিপিডের বৈশিষ্ট্য দেখি। লিপিড হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, তার কিছু নাই। তুমি মোম খেয়ে দেখছো? কোনো স্বাদ নাই, হ্যাঁ, কিছু নাই অ্যাকচুয়ালি। টেস্টলেস, সো কালারলেস, টেস্টলেস এন্ড স্মেললেস বা অডরলেস। আচ্ছা, এটি পানিতে প্রায় অদ্রবণীয়। আমরা বলেছিলাম যে পানিতে কারা দ্রবণীয় হবে বলতো? পানিতে তারাই দ্রবণীয় হবে যারা হচ্ছে তোমার পোলার যৌগ, যারা হচ্ছে পোলার যৌগ। আমরা বলেছিলাম পোলার যৌগসমূহ শুধুমাত্র পোলার দ্রাবকেই দ্রবীভূত হয়, পোলার দ্রাবকেই দ্রবীভূত হয়। আমরা বলেছিলাম লাইক
dissolves like, যেটা যে টাইপে সেটা সেই টাইপের দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন ধর আমরা যখন ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ তৈরি করি, তো খেয়াল করে দেখবা যে মোটামুটি বেসিক জিনিস দিয়ে আলটিমেটলি একটা গ্রুপের মানুষ বা একটা ফ্রেন্ড সার্কেলের মানুষ মোটামুটি একই রকম থাকে, কিছুটা ডিফারেন্স তো থাকবেই। অর্থাৎ ঠিক এরকম নেচারের মধ্যেও ঠিক এই কাহিনী ঘটে, যে টাইপের তার সাথে গিয়ে সে দ্রবীভূত হয়। তো যেহেতু লিপিড হচ্ছে অপোলার, যেহেতু লিপিড হচ্ছে তোমার অপোলার, অ্যাপোলার, তার মধ্যে কোনো পোলার মানে কি ভাইয়া কি বলছিল? পোলার মানে ভাইয়া বলছিল একটা যৌগে এক প্রান্তে পজিটিভ, আরেক প্রান্তে নেগেটিভ। এই যে একটা ঘটনা, এক প্রান্তে পজিটিভ থাকে আরেক প্রান্তে নেগেটিভ থাকে, ভাইয়া কি বলেছিল? পোলারিটি। ঠিক আছে? আর যাদের পোলারিটি আছে তারা হচ্ছে পোলার যৌগ, কিন্তু লিপিড পোলার যৌগ না। তার মানে লিপিড কখনোই পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হবে না। তাহলে দেখো প্রায় অদ্রবণীয়, মোটামুটি অদ্রবণীয় বলতে পারো। আচ্ছা, দেন কি আছে? এটা অপোলার, তাহলে বলেছি যে যে টাইপের সে টাইপের দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে লিপিড যেহেতু অপোলার, তাহলে সেটা অপোলার দ্রাবক। আমরা গত ক্লাসে বলেছিলাম জৈব দ্রাবক গুলা, জৈব দ্রাবক সমূহ হচ্ছে অপোলার দ্রাবক। তাহলে দেখো জৈব দ্রাবক কি? ইথার, ঠিক আছে, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, এসিটোন। এসিটোন হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত দ্রাবক, সব থেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক হচ্ছে তোমার অ্যাসিটোন বা একটা কিটোন, বুঝতে পারছো? পেট্রোলিয়াম ইত্যাদি অজৈব দ্রাবকে লিপিডটা দ্রবণীয় হবে, কারণ লিপিড হচ্ছে এক ধরনের অপোলার যৌগ, আর জৈব দ্রাবক সমূহ হচ্ছে তোমার অপোলার দ্রাবক। ফ্যাটি অ্যাসিডের এস্টার আমরা অলরেডি বলে ফেলেছি, এস্টার কি? এই ফ্যাটি অ্যাসিডের সাথে যখন একটা অ্যালকোহল, এটা হতে পারে মনোহাইড্রিক, হতে পারে পলিহাইড্রিক, হতে পারে নরমাল অ্যালকোহল, হতে পারে গ্লিসারল, তখন যে এস্টারটা হয় সেটা হচ্ছে আমার লিপিড। লিপিড পানির চেয়ে হালকা, তেল পানিতে ভাসে, সবাই জানো তেল চর্বি হচ্ছে লিপিড, তাহলে অবশ্যই পানি থেকে হালকা হবে, তাই না? তুমি সাধারণ না জানো, তোমাকে যদি পানিতে ফেলে দেই তুমি তো পানির মধ্যে বেশি থাকবে না, ভরার পরে ভেসে উঠতে পারো, বাট বিফোর দ্যাট ইউ উইল সিঙ্ক। অর্থাৎ যেটা পানি থেকে ভারী সে বস্তুটা পানিতে ডুবে যায়। তো লিপিড যেহেতু পানির চেয়ে হালকা, অর্থাৎ তার আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম, তাই সে পানিতে ভাসবে। আচ্ছা, হাইড্রোলাইসিস আমরা গত ক্লাসে বলেছিলাম। হাইড্রোলাইসিস মানে কি বলতো? পানির সাথে পানির সাহায্যে ব্রেকডাউন, মানে ভাঙা, ঠিক আছে? দ্যাট ইজ ব্রেকিং সামথিং উইথ দ্য হেল্প অফ ওয়াটার, দ্যাট ইজ কল্ড হাইড্রোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ভাঙা বা বিদীর্ণ করা। ওকে, তাহলে অ্যাসিড এবং গ্লিসারল এই দুটোকে মিশিয়ে পেয়েছিলে একটা লিপিড, তাহলে লিপিডকে ভেঙে, তাহলে তার উপাদান সমূহ সে ভেঙে যাবে, তার উপাদান সমূহ আবার সে বিন্যস্ত হয়ে যাবে। অর্থাৎ লিপিডকে যখন আমি হাইড্রোলাইসিস করব বা ভাঙবো পানির সাহায্যে, তখন সেটা আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। আচ্ছা, আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়, এটাই স্বাভাবিক, তাই না? ধরো তুমি একটা 12 কার্বন বিশিষ্ট লিপিড লিখলা, তারপর 18 কার্বন বিশিষ্ট লিপিড লিখলা, যেখানে 18টা কার্বন, সেখানে কার্বন হাইড্রোজেনের বন্ড বেশি। বেশি বন্ড মানে তোমার এটাকে গলাতে হলে বেশি বন্ধন ভাঙতে হবে, অর্থাৎ বেশি তাপ প্রয়োগ করতে হবে। অর্থাৎ যত বেশি কার্বন সংখ্যা বাড়বে তার গলনাঙ্ক তত বৃদ্ধি পাবে। আর কার্বন বাড়া মানে তোমার ভর বাড়া, কার্বন বাড়ছে, একটা কার্বন যোগ হচ্ছে মানে 12 করে বেড়ে যাচ্ছে ভর, অর্থাৎ ওজন বাড়ছে, গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। ঠিক তোমরা অ্যালকেন পড়েছিলে তাই না? অ্যালকেন পড়েছিলে, মিথেন, ইথেন, তারপর হচ্ছে তোমার প্রোপেন, বিউটেন। বিউটেন ছিল তোমার গ্যাসীয়, তারপর আস্তে আস্তে লিকুইড হওয়া শুরু করলো। তারপর উচ্চতর অ্যালকেন গুলো যেখানে কার্বন সংখ্যা অনেক বেশি, অর্থাৎ তার ভর সমূহ বেশি, তখন সেগুলা কঠিন হওয়া শুরু করলো, তাই না? তো আমরা ইট মেক সেন্স যে এই বৈশিষ্ট্যটা আলটিমেটলি আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে কি হয়? বন্ধন বাড়তে থাকে, বন্ধন ভাঙার জন্য শক্তি বেশি দরকার লাগে, এই জন্য বেশি তাপমাত্রায় পৌঁছাতে হয়। দ্যাট মিনস দ্য বয়লিং ইনক্রিজেস, মেল্টিং, গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস। আর দেখো এক একটার এক এক রকম। তুমি যে কি বলে 12 কার্বন বিশিষ্টর ক্ষেত্রে গলনাঙ্ক যেমন হবে, 18তে তেমন হবে না, একটু বেশি হবে, 19 তার থেকে বেশি হবে, বা যদি 6 কার্বনে চলে আসি আরো কম হয়ে যাবে। অর্থাৎ কোনো স্পেসিফিক গলনাঙ্ক তাদের নেই। আচ্ছা, এখন লিপিড আমরা চিনবো কি হবে? লিপিড চিনার জন্য আমি একটা রিয়েজেন্ট ইউজ করতে পারি যার নাম সুদান 3। সুদান 3 এই রিয়েজেন্টটা বা বিকারকটা যখন আমি ইউজ করি, তখন লিপিড এই রিয়েজেন্টের সাথে দ্রবণ তৈরি করে লাল একটা উৎপন্ন করে, লাল বর্ণ দেয়, লাল বর্ণ ধারণ করে।
অর্থাৎ যখনই আমি একটা সুদান্ত্রী বিকারক দিব, যদি ওই যৌগটা লিপিড হয় তখন সেটা লাল বর্ণ ধারণ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন তোমরা এটা খেয়াল করেছো যে এখন শীতকালে যারা নারকেল তেল দাও খেয়াল করবা যে নারকেল তেলটা বসে যায়, নারকেল তেল বসে যায়। আবার তুমি রান্নাঘরে দেখবা গিয়ে তোমার আম্মু যে সয়াবিন তেল দিয়ে রান্না করে, সেটা কিন্তু ওই নারকেল তেলের মতো শক্ত হয়ে বসে যাবে না। ঠিক আছে, অর্থাৎ এক একটা তোমার গলনাঙ্ক থাকে। তো যেসব লিপিড স্বাভাবিক তাপমাত্রায় ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন থাকে, সেগুলোকে একটা নামে ডাকা হয়, আমরা একটু পরে দেখব। আবার নর্মালি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল হয়ে যায়, ঠিক আছে, সেইগুলাকে আমরা আলাদা নামে ডাকি। তো মাথায় রাখবা তেল, তরল। তো যেসব লিপিড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল হিসেবে থাকবে সেগুলো হচ্ছে তোমার তৈল। আবার যারা কঠিন হয়ে যাবে, এই গরুর মাংসের চর্বি যখন ঠান্ডা হলে জমে যায় তখন সেগুলোকে আমরা বলবো চর্বি। ঠিক আছে, এটা একটা টাইপ, স্নেহ জাতীয় দ্রব্যের একটা টাইপ, তেল এবং চর্বি। তেল কখন বলবো? যখন 20 ডিগ্রিতে তারা তরল থাকবে। আর চর্বি কখন বলবো? যখন 20 ডিগ্রিতে তারা হচ্ছে কঠিন থাকবে। ঠিক নারকেল তেল এখন ঠান্ডা, অনেক ঠান্ডা বলে দেখবো নারকেল তেল জমে যায়, কিন্তু সয়াবিন তেল জমে যাবে না। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি লিপিড শ্রেণী বিভাগ। তো রাসায়নিক গঠন অনুসারে লিপিড হচ্ছে 3 প্রকার। কি কি? সরল লিপিড, অর্থাৎ এইখানে লিপিড আর কিছু নাই, শুধু লিপিড, লিপিড। এটাকে তুমি যত ভাঙো না কেন, লিপিড ব্যতীত অন্য কোনো টাইপের জিনিস তুমি পাবা না। তুমি ফসফেট পাবা না, তুমি কার্বোহাইড্রেট পাবা না, ঠিক আছে, তুমি সালফার পাবা না, কিছু পাবা না। ইউ উইল গেট অনলি লিপিড বাই ব্রেকিং ডাউন সিম্পল লিপিড। ঠিক আছে, অনেক সময় সিম্পল লিপিডকে তোমার নিউট্রাল লিপিডও বলা হয়। নিউট্রাল, সিম্পল বা সরল লিপিড বা নিউট্রাল লিপিড। ঠিক আছে, নানান নামে ডাকা হয়, এক একটা অনেক নাম থাকতে পারে। আচ্ছা, তারপরে কি? এই সরল লিপিড 2 ধরনের হয়, একটা হচ্ছে স্নেহদ্রব্য, একটা হচ্ছে মোম। তো ভাই এটা 2টা নাম কেন? যখন, খুব ভালো করে খেয়াল করো, ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল হয়, গ্লিসারল অর্থাৎ কি বলেছিলাম, গ্লিসারলে ওএইচ মূলক একের অধিক থাকে, অর্থাৎ 3টা থাকে, পলিহাইড্রিক অ্যালকোহল। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সাথে যখন এরকম পলিহাইড্রিক অ্যালকোহল মিলে এস্টার তৈরি করে, তখন সেটা হচ্ছে তোমার স্নেহদ্রব্য। আচ্ছা, তাহলে মোম কখন ভাই? মোম হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকবে, কিন্তু এই গ্লিসারলটা হয়ে যাবে অ্যালকোহল, মানে মনোহাইড্রিক অ্যালকোহল হয়ে যাবে। এখানে ওএইচ মূলক থাকবে একটা, এরকম হয়ে গেল, এরকম, অথবা এরকম। দেখো খেয়াল করো, 2 জায়গায় কিন্তু ওএইচ মূলক একটা। কিন্তু গ্লিসারল যদি খেয়াল করো, গ্লিসারল কি ছিল বলতো? CH2OH, CH OH বন্ধন ছিল, এটা এদের মাঝখানে এরকম। ঠিক আছে, খেয়াল করে দেখো, 1 2 তিনটা OH মূলক ছিল, অর্থাৎ পলিহাইড্রিক অ্যালকোহল। তো যখন ফ্যাটি অ্যাসিডের সাথে পলিহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারলের এস্টারিফিকেশন রিঅ্যাকশন হয়ে এস্টার তৈরি বা লিপিড তৈরি হবে, তখন সেটা হচ্ছে স্নেহদ্রব্য। এখানে দেখো অনেকগুলা বন্ধন, অনেকগুলো হাইড্রোক্সিল মূলক, তাই 20 ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিক তাপমাত্রায় এটা তোমার থাকে, এটা পরে দেখবো, এটা টাইপ আছে। ওকে, মোম, মোম হচ্ছে শুধুমাত্র যখন মনোহাইড্রিক অ্যালকোহল থাকে, তখন ফ্যাটি অ্যাসিডের সাথে দেখো একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত একটা অ্যালকোহল, সেই মনোহাইড্রিক অ্যালকোহল যদি হয়, তখন ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন এসে তৈরি করবে মোম। তাহলে ভাই এত কথা কেন বললো? ভাই এত কথা বললো যদি পরীক্ষায় আসে মোম কখন হবে, তখন যে তুমি দাগাইতে পারো মোম হবে যখন ফ্যাটি অ্যাসিডের সাথে মনোহাইড্রিক একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত অ্যালকোহলের অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন হবে। ঠিক আছে, এই জন্য ভাই এত কথা বললো। আর যখন পলিহাইড্রিক তখন কি হবে? স্নেহদ্রব্য হবে। ওকে, আবার খেয়াল করো, স্নেহদ্রব্য 2 রকমের, একটু আগে ভাইয়া বলে ফেলছে। এই যে একটা শক্ত হয়ে যায় ঠান্ডাতে, জমে যায়, আর একটা জমে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চর্বি এবং তেল। যখন স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস, বইয়ের এটাই লেখা আছে, 20 ডিগ্রি সেলসিয়াসে যখন কোনো স্নেহদ্রব্য জমে যাবে, কঠিন হয়ে যাবে, ঠিক আছে, কঠিন হয়ে যাবে, ঠিক যেমন নারিকেল তেল
যেদিন অনেক বেশি ঠান্ডা পড়ে, যখন 20-এর নিচে চলে আসে শীতকালে তাপমাত্রা, তখন দেখবা নারিকেল তেল দেওয়ার আগে মারা হয়তো সূর্যালোকে রাখে অথবা চুলার পাশে রাখে, যাতে এটা গলে যায়, অর্থাৎ সেটা জমে যায় 20°C তাপমাত্রায়, সেটা হচ্ছে চর্বি। আবার যেটা এই কক্ষ তাপমাত্রা, নট আবার তোমার কেমিস্ট্রির সাথে মিলাবা না, হ্যাঁ, স্বাভাবিক তাপমাত্রা 20°C যেটা লিকুইড বা তরল থাকে, তরল তেল, সেটা হচ্ছে তোমার তেল। 20°তে তারা তরল থাকে। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই যৌগিক লিপিড। তো তোমরা যৌগ মানেই জানো, যৌগ মানে কি একাধিক পরমাণু বা একাধিক অণুর একটা মিশ্রণ, অর্থাৎ এখানে ডিফারেন্ট ভ্যারাইটি জিনিসপত্র থাকে। ওটা আমাদের একটা পিওর না যে সরল লিপিড ভাঙলে শুধু একটা লিপিডই পাবো, এছাড়া দেয়ার বি নাথিং। বাট যৌগিক কি হবে, তো লিপিডও থাকবে, তার সাথে অন্যান্য জিনিসপত্র থাকতে পারে, এই জন্যই তো যৌগিক। ঠিক আছে, ওকে, চলো আসো দেখি। তার মানে যৌগিক লিপিড হচ্ছে যেটাকে ভাঙলে লিপিড ছাড়াও অন্যান্য দ্রব্য পাওয়া যাবে। ঠিক খেয়াল করো, আমরা পড়েছিলাম ফসফোলিপিড, যেখানে লিপিড ছাড়াও ছিল ফসফেট। আমরা পড়েছিলাম গ্লাইকোলিপিড, যেখানে লিপিড ছাড়াও ছিল কার্বোহাইড্রেট। অর্থাৎ অলিপিড জাতীয় জিনিসও তুমি পাবা, তারা হচ্ছে যৌগিক লিপিড। ওকে, আবার দেখো যৌগিক লিপিড অনেকগুলো টাইপ আছে, টাইপগুলো অলরেডি আমরা জানি। একটা হচ্ছে ফসফোলিপিড, কি হবে, লিপিড তো আছেই, লিপিডের সাথে ফসফো অর্থাৎ ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, সাথে নাইট্রোজেন থাকবে। তারপর দেখো গ্লাইকোলিপিড, এটাও তোমরা জানো, গ্লাইকোপ্রোটিনের সাথে মিলিয়ে ফেলতে পারবা, তাই না, যে গ্লাইকোপ্রোটিন ছিল প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট, তাহলে গ্লাইকোলিপিড কি, লিপিডের সাথে কার্বোহাইড্রেট, লিপিডের সাথে কার্বোহাইড্রেট। ঠিক আছে, ওকে। সালফোলিপিড, নামের মধ্যেই সব আছে, লিপিডের সাথে যখন সালফার থাকে, সালফার, সেটা হচ্ছে সালফোলিপিড। আচ্ছা, লিপোপ্রোটিন, দেখো লিপোপ্রোটিন অর্থাৎ যখন লিপিড প্লাস প্রোটিন একসাথে থাকবে, সেটা হচ্ছে লিপোপ্রোটিন। তার নাম থেকে আমরা সব পেরে ফেলছি। ওকে, এটা ছিল যৌগিক লিপিডের টাইপ। আচ্ছা, এখন হচ্ছে উদ্ভূত লিপিড। আমরা যেমন উদ্ভূত প্রোটিন পড়েছিলাম, অর্থাৎ এই যে সরল লিপিড বা যৌগিক লিপিড বা প্রোটিন গুলা ছিল সরল প্রোটিন, ঠিক আছে, যুগ্ম প্রোটিন, ওইগুলা নানান ভৌত অবস্থার পরিবর্তন বা রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তন করে আমরা নতুন এক ধরনের প্রোটিন পাইতাম, যেগুলোকে আমরা নাম দিয়েছিলাম প্রোটিন ডেরিভেটিভস বা উদ্ভূত প্রোটিন। ঠিক একই ভাবে এই যৌগিক লিপিড, সরল লিপিড, এদের ভৌত অথবা কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে যে লিপিড গুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে উদ্ভূত লিপিড। ঠিক আছে, ওরা কয় ধরনের আছে, 3 ধরনের। স্টেরয়েড, তোমরা নাম শুনেছো, ওষুধ হিসেবে অনেক ব্যবহার করা হয়। আবার যারা বডি বিল্ডিং করে, ওরাও স্টেরয়েড নেয়, বাট অবশ্যই সেটা চিকিৎসকের সুপারভিশনের আন্ডারে, বুঝছো। টার্পিন এবং রাবার, এই 3টা হচ্ছে তোমার উদ্ভূত লিপিড। রাবার তো ছিল টায়ার, তাই না, এই টায়ার সেই টায়ার। আর টার্পিন বেসিক্যালি বার্নিশ করে না, কাঠের দোকানে দেখবা বার্নিশ করে, আর কিছু একটা নিয়ে খুব পাতলা বা লিকুইড একটা নিয়ে এটা নিয়ে ঘষে, চকচক করে, একটা স্পেশাল গন্ধ আছে ওইখানে গেলে, ওই বার্নিশের জন্য টার্পিন ইউজ করা হয়। তো বেসিক্যালি উদ্ভূত লিপিড 3 ধরনের: স্টেরয়েড, টার্পিন এন্ড রাবার। So this is the classification of lipid according to chemical structure। উপরের কথাটা ভালো করে খেয়াল করতে হবে, কারণ আমরা জানি বিভিন্ন বেসিসে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তাই না। প্রোটিনকে আমরা কাজের ভিত্তিতে ভাগ করেছিলাম, আকৃতির ভিত্তিতে ভাগ করেছিলাম, তারপর দ্রবণীয়তার ভিত্তিতে ভাগ করেছিলাম, অনেক ভাগ ভাগ করেছিলাম। আবার কি রাসায়নিক গঠন অনুসারে ভাগ করেছিলাম। রাসায়নিক গঠন অনুসারে কয় প্রকার ছিল লিপিড, প্রোটিন, দেখি তোমরা মনে করতে পারো কিনা, ভাই একটু কমেন্ট অন করেন। তোমরা আমাকে বলো যে গঠন অনুসারে, কমেন্ট অন করেন, গঠন অনুসারে প্রোটিন কয় রকমের ছিল। এই 2 রকমের, কে বলছে, তার মাইট দিব। গঠন অনুসারে কয় প্রকারের ছিল, তাড়াতাড়ি বলো রে ভাই। যারা ভুল করতেছো খুবই হতাশ হলাম আমি। গঠন অনুসারে প্রোটিন ছিল 4 রকমের: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এই যে অনেকে ফেল করছো, পড়া নাই, ক্লাসের পড়া ক্লাসের পরে পড়ো না, হতাশ হলাম আমি, আমাকে কষ্ট দিলে তোমরা। আজকে অবশ্যই প্রোটিনটা পড়বা, সাথে লিপিডটাও পড়বা। ঠিক আছে ভাই, কমেন্ট অফ করে দেন। ওকে, এখন আমরা আরেকটা শ্রেণী বিভাগ দেখবো, ওটা ছিল রাসায়নিক গঠন, এটা হচ্ছে আণবিক গঠন। আণবিক গঠন অনুসারে লিপিড কয় প্রকার, আসো দেখি কয় প্রকার।
আণবিক গঠন অনুসারে লিপিড হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। একটা দেখো নিউট্রাল লিপিড, যেটাকে আমরা বলছিলাম সরল লিপিড, ঠিক আছে, বা সিম্পল লিপিড, ঠিক আছে, নিউট্রাল লিপিড অথবা সরল অথবা সিম্পল লিপিড। ফসফোলিপিড, যেটা একটা যুগ্ম প্রোটিন, কিন্তু যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে আণবিক গঠন আলাদা হবে, এই জন্য ফসফোলিপিড। গ্লাইকোলিপিড, আমরা জেনেছি লিপিডের সাথে কার্বোহাইড্রেট থাকে। আচ্ছা, টারপিনয়েডস এবং মোম। মোম কখন হবে? যখন মনোহাইড্রিক অর্থাৎ একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন হবে। অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন, এই কথাগুলো তোমরা অনেক পরে পড়বা সেকেন্ড ইয়ারে অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময়। মানে এখন থেকেই তানজিম ভাই তোমাদের এটা বলে দিচ্ছে, ঠিক আছে। অ্যালকোহল অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করবে, আর এই বিক্রিয়ার নাম অ্যাস্টারিফিকেশন। এই বিক্রিয়ায় এক অণু পানি উপজাত হিসেবে তৈরি হয়ে বিক্রিয়া থেকে বের হয়ে চলে যাবে। তো নামটা মুখস্থ রাখতে হবে, মেডিকেলে কোয়েশ্চেন হবে, ঠিক আছে। যে নিচের কোনটি আণবিক গঠন অনুযায়ী লিপিডের প্রকারভেদ নয়? অপশন থাকবে ধরো এ নিউট্রাল লিপিড, বি ফসফোলিপিড, সি গ্লাইকোলিপিড, ডি থাকবে ধরো সালফোলিপিড। সালফোলিপিড, তখন তোমাকে বলতে হবে এই যে সালফোলিপিড ভাইয়া, এই সালফোলিপিড কখনোই আণবিক গঠনের ভিত্তিতে ভিত্তিতে লিপিডের টাইপ নয়, ঠিক আছে, লিপিডের টাইপ নয়। এটা ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করলেই তুমি ডাক্তার হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাবে, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমার এই 5টা আণবিক গঠনের যে লিপিডের টাইপ, এইটা না, এটা হচ্ছে একটা যুগ্ম লিপিড, এটা রাসায়নিক গঠন অনুযায়ী লিপিডের টাইপ হতে পারে। ওকে, সরল লিপিডে চলে আসে, আমরা পড়ে ফেলছি। সরল লিপিড কি? একদম সিম্পল, জাস্ট একটা তোমার ফ্যাটি অ্যাসিড থাকবে প্লাস গ্লিসারল থাকতে পারে বা মনোহাইড্রিক অ্যালকোহল থাকতে পারে, দ্যাট ইজ পলিহাইড্রিক অ্যালকোহল অথবা এম ফর মনোহাইড্রিক অ্যালকোহল। এখানে একের চেয়ে বেশি থাকবে OH, আর এখানে OH থাকবে একটা। এই মনোহাইড্রিক হলে কি তৈরি হয়? মোম তৈরি হয়, অলরেডি বলে ফেলছি আমরা। আর পলিহাইড্রিক হলে তৈরি হবে স্নেহদ্রব্য। এই স্নেহদ্রব্য হয় আবার দুই রকমের, একটা হচ্ছে চর্বি, যখন কক্ষ তাপমাত্রায় বা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা কঠিন থাকে তখন হচ্ছে তোমার চর্বি, আর যখন এটা তরল থাকে সেটা হচ্ছে তোমার তেল, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ভাইয়া কেন কঠিন কেন তরল একটু বলে দিয়ে আসো। এটা বলে দেই, সেটা হচ্ছে তোমার সম্পৃক্ত অসম্পৃক্ত পারো ভাইয়া? দেখি কমেন্ট অন করেন। ডু ইউ নো হোয়াট ইজ স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড কম্পাউন্ড? সম্পৃক্ত আর অসম্পৃক্ত কি? তাহলে বলো সম্পৃক্ত কি? হোয়াট ইজ স্যাচুরেটেড কম্পাউন্ড? সম্পৃক্ত কি? সম্পৃক্ত পারে না এখন। হ্যাঁ, মানে সম্পৃক্ত মানে কোনো ডাবল বন্ড নাই, তাই না? ভেরি গুড, ঠিক আছে, কমেন্ট অফ করে দেন। অর্থাৎ সম্পৃক্ত মানে কোনো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। মানে অসম্পৃক্ত মানে কি? হয় দ্বিবন্ধন আছে অথবা ত্রিবন্ধন আছে। সম্পৃক্ত মানে কি? তার যত ক্যাপাসিটি সব সে বন্ধন করে ফেলছে, ঠিক আছে, কার্বনের সিঙ্গেল বন্ড হয়ে গেছে। আর ডাবল বন্ড মানে কি? সে একটা বন্ধন খুলে আরেকটা জায়গায় অ্যাড হইতে পারবে, সেটা হচ্ছে অসম্পৃক্ত। সে এখন অতৃপ্ত, সে আরো চায়, তৈরি করার ক্ষমতা তার মধ্যে আছে, সেটা হচ্ছে অসম্পৃক্ত। তো বেসিক্যালি অসম্পৃক্ত হচ্ছে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, আর সম্পৃক্ত হচ্ছে সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আচ্ছা, চর্বিতে চর্বিতে সম্পৃক্ত বন্ধন থাকে, আর সম্পৃক্ত যৌগগুলো হয় চর্বি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলো থেকে চর্বি তৈরি হয়। কি তৈরি হয়? চর্বি তৈরি হয়। আর চর্বি যেহেতু কঠিন, তার বন্ধন অনেক বেশি, আর শিকল অনেক বেশি। এই যে লম্বা শিকল হয়, খেয়াল করো, একটা কঠিন জিনিস, তার মধ্যে অনেক বেশি থাকবে, বন্ধন অনেক বেশি থাকবে, এই জন্য তো কঠিন হয়েছে, শক্তি হয়েছে, অনেক বন্ধন শক্তি আছে তার মধ্যে, এই জন্য সম্পৃক্ত থাকে। সিঙ্গেল বন্ড তার তো একদম চাহিদা নাই, সে একদম সম্পৃক্ত চিল ভাবে ঘুরতেছে, ঠিক আছে, এই জন্য কঠিন, সে তার বন্ধন শক্তি বেশি, তার লম্বা শিকল থাকে। আর সে 20 ডিগ্রিতে কি হয়? কঠিন হয়। উদাহরণ করে জানতে হবে, তুমি তোমার বইয়ে দেখবা অনেক অনেক উদাহরণ আছে, যেমন চর্বি, উদ্ভিদ চর্বি হতে পারে, প্রাণীজ চর্বি হতে পারে, তারপর হচ্ছে তোমার পাম অয়েল, এগুলো আছে। উদাহরণগুলো অবশ্যই পড়ে নিতে হবে, বুঝলো?
আবার বলছি চর্বি কারা কঠিন কততে 20-এ, ওরা সম্পৃক্ত, ওরা লম্বা। তাহলে তেল কিভাবে উল্টা হবে? 20-এ তরল, এরা অসম্পৃক্ত, ঠিক আছে, ওরা এর থেকে একটু খাটো শিকল হয়, একটু খাটো শিকল হয়। আর উদাহরণ কি জিনিস বলতো? উদাহরণ হচ্ছে ভোজ্য তেল, যেটা আমরা খাই, সেগুলো হচ্ছে উদাহরণ ভোজ্য তেল, এডিবল ওয়েল। আর এখানে ফ্যাটি অ্যাসিড গুলো কি থাকে বলতো? অনেক ধরনের, লিনোলিক, লিনোলেনিক বা অ্যারাকিনোয়েড, ঠিক আছে, অ্যারাকিনয়েড, লিনোলিক অথবা লিনোলেনিক, এই অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে তেলে। আর ওইখানে অ্যামাইনো অ্যাসিড গুলো কি, প্রথমে যেটা ভাই বলতো, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, অলিক অ্যাসিড, ওইগুলো হচ্ছে তোমার চর্বির ফ্যাটি অ্যাসিড। বই সুন্দর করে আছে, বারবার বলছি, এইগুলা ভালো করে পড়ে ফেলতে হবে। সেট অফ করো না? আচ্ছা, তারপরে মোম, মোম সঙ্গে ভাইয়া বলে ফেলছে। মোম অ্যাকচুয়ালি কি? মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিডের এস্টার। আসলে লিখে দিই, রাজবাড়ির মতো বলে দেই। ওকে, আমাদের সরললিপিড গেল। এখন আমরা দেখি আরো একটু বিশ্লেষণ করি সরললিপিড নিয়ে। কমেন্টটা অন করেন, দেখি ওরা কতটুকু বুঝে। আমাকে উত্তর দাও যে গ্লিসারলে কয়টা OH মূলক আছে? গ্লিসারলে কয়টা OH মূলক আছে? 3টা, ভেরি গুড। আচ্ছা, তাহলে যেহেতু 3টা OH মূলক, 3টা OH মূলকের সাথে বিক্রিয়া করতে হলে কয় অণু অ্যাসিড লাগবে বলতো? একটার সাথে একটা বিক্রিয়া করে, এক অণু OH এর সাথে এক অণু COH। তাহলে 3টা OH এর সাথে বিক্রিয়া করতে হলে অ্যাসিড লাগবে 3টা, অ্যাসিড লাগবে 3টা। এই দেখো, 3 অণু ফ্যাটি অ্যাসিড এক অণু গ্লিসারলের সাথে বিক্রিয়া করে তৈরি করে স্নেহদ্রব্য। যেহেতু তিন, তিন মানে কি ট্রাই, তিন মানে কি ট্রাই, এইটা, এরা 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং এক অণু গ্লিসারল, যেখানে 3টা OH মূলক আছে, তারা বিক্রিয়া করে যে এস্টারটা তৈরি করে, যে লিপিডটা তৈরি করে, সেটাতে 3 অ্যাসিড থাকে এবং 3টা OH থাকে, তাই তো? আচ্ছা, যেটা তোমার H2O তৈরি করে ওরা ডিফর্ম হয়ে যায়, কিন্তু তৈরি হওয়ার সময় তো ওরা অবশ্যই 3টা অ্যাসিড এবং 3টা OH নিয়ে তৈরি হয়েছে, বিক্রিয়া করেই তৈরি হয়েছে। এই জন্য এদের বলা হয় ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল লিপিড বা সরল লিপিড, ঠিক আছে? তাহলে তোমার কোশ্চেন হতে পারে ট্রাইগ্লিসারাইডের অপর নাম কি? তুমি যখন সুন্দর করে পরীক্ষা দাগায় আসবা, ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে নিউট্রাল লিপিড। আচ্ছা, আর এটা কি আদ্র বিশ্লেষণ করা যাবে? হাইড্রোলাইসিস করা যাবে কিসের মাধ্যমে? অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমে। এবং সেটা আদ্র বিশ্লেষিত হয়ে কি পাবা তুমি বলো তো? এই স্নেহদ্রব্য আদ্র বিশ্লেষিত হলে কি পাবা? সেম জিনিস, ফ্যাটি অ্যাসিড পাবা আর হচ্ছে গ্লিসারল পাবা, ঠিক আছে? কারণ তার উপাদান সময় এসে ভেঙে যাবে। আচ্ছা, স্নেহদ্রব্য ছিল দুইটা টাইপ, চর্বি দেখো সম্পৃক্ত, কঠিন অথবা অর্ধ কঠিন হবে, এই দেখো বাটার, মাখন। তেল, এটা অসম্পৃক্ত, এরা তরল হবে কততে বলতো? 20°C তাপমাত্রায়। ওকে, এখন কাজ, কাজ কি? প্রথমত, ফল এবং বীজে সঞ্চিত থাকে লিপিড, ফল এবং বীজে সঞ্চিত থাকে তোমার lipid। কারণ লিপিড থেকে শক্তি তৈরি হওয়ার ক্ষমতা অনেক বেশি। 1 গ্রাম লিপিড থেকে, 1 গ্রাম লিপিড থেকে, বুঝছো, 9.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 9.1 অনেক বেশি, চর্বি থেকে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? আর কার্বোহাইড্রেট শর্করা থেকে তোমরা জানো 4.18 বা 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, ওকে, তাহলে এরা বীজে থেকে কি করবে? বীজের অঙ্কুরোদ্গমের সময় তখন তার পাতা থাকে না, পাতা থাকে? পাতা থাকে না, সে খাবার তৈরি করতে পারবে না। তখন ওই যে লিপিডটা সঞ্চিত থাকবে, ওইটা আলটিমেটলি শক্তি উৎপন্ন করবে, তার গজানো পর্যন্ত, চারা গজানো পর্যন্ত, পাতা উৎপন্ন হওয়া পর্যন্ত আলটিমেটলি সেটাকে শক্তি সাপ্লাই দিবে কে? লিপিড। কারণ তখন পাতা তৈরির আগে বা সবুজ অঙ্গ তৈরির আগে বা ক্লোরোফিল বডিতে আসার আগে সে তো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারছে না। কিন্তু খাবার যদি না থাকে, বীজ থেকে চারা, তাই না, তখন ওই টাইমটাতে তার শক্তি এবং খাবার সাপ্লাই দিয়ে কে বলতো? লিপিড, এটা
তার বীজে সঞ্চিত ছিল। ওকে, এখন এই যে চর্বি এবং তেলের পার্থক্য দেখো, আমি ভাইয়া সবকিছু বলে দিয়েছে, সবকিছু বলে দিয়েছে। দেখো চর্বিগুলো তার গলনাঙ্ক অনেক বেশি থাকে, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাদের গলনাঙ্ক থাকে, তাই না? এই জন্যই তো কঠিন থাকে তাপমাত্রায়। আর তেলগুলা দেখো গলনাঙ্ক মাত্র 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এই জন্য স্বাভাবিক তাপমাত্রায় তারা তরল থাকে। উদাহরণগুলো খুবই তোমার বইয়ে 5 স্টার দিয়ে রাখবা, যে ভাই বলছে এটা 5 স্টার, এটা বোর্ডের জন্য, অ্যাডমিশনের জন্য, সব জায়গায় 5 স্টার উদাহরণগুলা। কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, ঠিক আছে, কোনটা লম্বা শিকল কোনটা খাটো শিকল। এই যে কোশ্চেন চলে আসছে, তাদের আনসার দাও। পোল ক্রিয়েট করেন ভাই, আনসার আছে, তাদের আনসার করো। ক্লাসে সব পড়া হয়ে যাবে, আর ক্লাসে ভাইয়ের কথা শুনতে হবে, হ্যাঁ, আর মনোযোগ দিতে হবে, মাঝে মাঝে বইয়ের দিকে তাকাতে হবে, ভাই কি পড়াচ্ছে, ভাইকে আমাদের ভুল পড়াচ্ছে না তো, দেখি তো বইটা একটু চেক করি, দেখবা। ফাস্ট ফাস্ট, তোমাদের অনেক কিছু পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি আনসার করো। কোন সমস্যা? ওকে, এই যে আমাদের চলে আসছে ওপি, সুমাইয়া, আহ মনো, আচ্ছা নির্ভীক, রৌনক, মরিয়ম, শামসুজ্জামান, জুই, নাফিস, জারিফ, কংগ্রেচুলেশন, তোমরা সঠিক উত্তর দিয়েছো। দ্য কারেক্ট আনসার ইজ এ, 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 20 থেকে 30 না, আপার লিমিট, আমরা লোয়ার লিমিটে থাকবো। ওকে, এখন আমরা ট্রাইগ্লিসারাইডে চলে আসি। ট্রাইগ্লিসারাইড কি ভাই অলরেডি বলে ফেলছে। ট্রাইগ্লিসারাইড হচ্ছে এই যে তিনটা হাইড্রোক্সিল, 1 2 3, এই তিনটা হাইড্রোক্সিল মূলক যুক্ত যে পলিহাইড্রিক অ্যালকোহল, এর সাথে ফ্যাটি ফ্যাটি অ্যাসিডটা হতে পারে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত, ঠিক আছে, হতে পারে স্যাচুরেটেড বা সম্পৃক্ত। দেখো কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড না, এটা সম্পৃক্ত, এখানে ডাবল বন্ড আছে এই জন্য অসম্পৃক্ত। এখানে ছোট একটা কথা দেখবা, ওমেগা এন, এটা কি ভাইয়া, ওমেগা এনটা কি, এটা তোমার একটু যে বলে দিই, ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, তুমি যদি মেডিকেল পড়ার মতে, তখন ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে, ওইখানে তুমি ওমেগা 3 ওমেগা 6 ওমেগা নাম্বারিং কিভাবে করা হয় এগুলো অনেক ডিটেইলস আলোচনা করবে, বাট এখন বেসিকটা নিয়ে যাও। বেসিকটা হচ্ছে, যেহেতু ফ্যাটি অ্যাসিড, তাহলে তার কার্যকরী মূলক থাকে একটা সিওএইচ, তাই না? আর তুমি জানো অ্যাসিড কার্যকরী মূলক যখন থাকে, তখন আমরা নাম্বারিং কোত্থেকে করি বলতো, যেখানে অ্যাসিডটা যুক্ত থাকে সেইখান থেকে নাম্বারিং করি। তাহলে এখানে যেহেতু অ্যাসিডটা আছে, নাম্বারিং হবে এখান থেকে 1 2 3, বুঝছো, 1 2 3। অ্যাসিডের যে প্রান্তে থাকবে বা অ্যাসিড কার্যকরী মূলকের অবস্থান যে প্রান্তে থাকবে, তার বিপরীত প্রান্তকে বলা হয় ওমেগা এন্ড। ওমেগা হচ্ছে এটা, এই যে ওমেগা, তাহলে অ্যাসিড যে প্রান্তে থাকে তার বিপরীত প্রান্তকে বলা হয় ওমেগা প্রান্ত বা ওমেগা এন্ড। এখন তোমাদের বই তোমরা দেখছো না ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, কোনদিন কি মনে কোশ্চেন যাচ্ছে যে হচ্ছে ভাই কেন ওমেগা 3 ওমেগা 6? হ্যাঁ, কমেন্ট অন করেন, হ্যাঁ কমেন্ট অন, আপনি একটু এদিকে, কোশ্চেন কি যাচ্ছে কেন ওমেগা 3 কেন ওমেগা 6? এই যে আজকে তুমি আনসারটা পেয়ে যাবে। তখন আমরা বললাম ওমেগা হচ্ছে কার্যকরী মূলক যেখানে থাকে তার অপোজিট যে প্রান্ত সেটা হচ্ছে ওমেগা এন। আচ্ছা, এখন এই ওমেগা এন থেকে তুমি কাউন্ট করবা 1 2 3 4। তাহলে খেয়াল করো 3 এবং 4 নম্বর কার্বনের মাঝখানে এখানে ডাবল বন্ড আছে না, 3 এবং 4-এর মধ্যে, আচ্ছা ডাবল বন্ড আছে। তাহলে ওমেগা 3 মানে ওমেগা প্রান্ত থেকে কাউন্ট করা শুরু করলে 3 নাম্বার কার্বনে গিয়ে তুমি ডাবল বন্ডটা পাবা, সেটা হচ্ছে ওমেগা 3, সেটা হচ্ছে ওমেগা 3। ঠিক আছে, আসলে লিখে দেই, কার্যকরী মূলকের বিপরীত প্রান্ত হচ্ছে ওমেগা, ঠিক আছে, ওমেগা প্রান্ত। আর ওমেগা 3 মানে কি,
এই ওমেগা 3 মানে তুমি ওমেগা প্রান্ত থেকে কাউন্ট করা শুরু করলে, গণনা করা শুরু করলে, তখন ওমেগা প্রান্ত থেকে গণনা করা শুরু করার পর তুমি দেখলে আর 1 2 3 নাম্বার কার্বন হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে ওমেগা 3। তাহলে ওমেগা 6 মানে কি বলতো? ওমেগা 6 মানে ওমেগা প্রান্ত থেকে নাম্বারিং করলে 6 নাম্বার কার্বনে ডাবল বন্ড পাবো, অর্থাৎ ডাবল বন্ডটা হবে 6 এবং 7 এর মাঝখানে। কারণ আমরা যে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে তার নিচের সংখ্যাটা লিখি, ঠিক আছে? নিচের সংখ্যাটা লিখি। তাহলে তোমরা বুঝছো ওমেগা 3 ওমেগা 6 কি বা ওমেগা প্রান্ত কি? আচ্ছা, তাহলে কমেন্ট অফ করে দেন। আচ্ছা, সিস ট্রান্স। এখন সিস ট্রান্স কি বলি? সিস এবং ট্রান্স দুইটা ল্যাটিন ওয়ার্ড, বুঝছো? সিস মানে হচ্ছে সেম, আমরা একটা নিই দাও, সিস ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এই সিস এটা মানে সেম সাইড, একই দিকে আছে। ট্রান্স এটা হচ্ছে অপোজিট সাইড, অপোজিট সাইড। এখন দুইটা যোগ লিখে আসো। এটা একটা লিখলাম আর একটা ধরে এটা লিখলাম। এখানে দেখো এক্স ওয়াই ইউনিটে দিলাম আর কি। খেয়াল করো দ্বিবন্ধন যুক্ত যে যৌগটা আছে এটার দ্বিবন্ধনের এই পাশ কোনো কমিউনিকেশন নাই, কোনো কমিউনিকেশন নাই, তারা শুধু এই পাশে এই পাশে কমিউনিকেশন করতে পারে। অর্থাৎ সেম দুইটা এইচ এই তার এক পাশে, এটার এক পাশে দুইটা এইচ। দেখো এই যে এটা মধ্যতল হলে সব দুইটা এইচ হচ্ছে মধ্যতল উপরের দিকে। আবার এখানে দেখো এটা যদি মধ্যতল হয় একটা এইচ উপরে আর একটা এইচ হচ্ছে নিচে, মানে এই এইচ হচ্ছে একই পাশে, একই পাশে। দেখো এটা মধ্যতল হলে এটার একই পাশে হচ্ছে এইচ দুইটা। আবার যদি এটা মধ্যতল হয় তখন এক পাশে এইচ, তার বিপরীত পাশে আরেকটা এইচ। এটা হচ্ছে সিস ট্রান্স। যখন দ্বিবন্ধনের আবদ্ধ দুইটা কার্বন মূলকে বা কার্বন পরমাণুর যে কোনো একটা মূলক বা যে কোনো দুইটা মূলক সমজাতীয় মূলকটা একই দিকে থাকবে, তারা হচ্ছে সিস, সেম সাইড। যখন মূলক বিপরীত দিকে থাকবে তারা হচ্ছে ট্রান্স বা অপোজিট বা বিপরীত। খেয়াল করে এখানে CH2 5 CH2 7 OH, এই যে দুইটা মূলক একই পাশে, দুইটা মূলক হচ্ছে একই পাশে। আবার এখানে খেয়াল করো একটা মূলক এই পাশে আর একটা মূলক এই পাশে, বুঝছো? এইটা হচ্ছে তোমার সিস ট্রান্স। সোজা কথায় সিস মানে হচ্ছে ভাই সেম সাইডে, যখন মূলক গুলা সেম সাইডে থাকে তখন হচ্ছে সিস, যখন মূলক গুলা বিপরীত সাইডে থাকে ভাই, ঠিক আছে? স্বরলিপি থেকে আরো দেখো, এটা আমরা বলে ফেলছি, ফ্যাটি অ্যাসিডের সাথে যখন ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে ট্রাইহাইড্রিক কি হবে? মনোহাইড্রিক হবে। খেয়াল করো মনোহাইড্রিক মানে একটা ওএইচ যুক্ত অ্যালকোহল, তখন সেটা হবে মোম, তখন সেটা হবে মোম। এই দেখো এটা হচ্ছে একটা মোমের স্ট্রাকচার। মোমে এরকম অনেকগুলা কার্বন থাকতে পারে, হ্যাঁ 24 থেকে 36টা কার্বন থাকতে পারে, 24 থেকে 36টি কার্বন সমৃদ্ধ মোম হতে পারে। মোমের কাজ কি ভাই? মোমের কাজ হচ্ছে উদ্ভিদের পাতার উপরে মোম থাকে, কিউটিকল আবরণ তোমরা পড়েছো, এটা একটা মোম জাতীয় পদার্থ। এটা কি করে? এটা উদ্ভিদ থেকে পানি বেশি লিক না হয়ে যায়, অর্থাৎ প্রস্বেদন খুব বেশি পরিমাণে যাতে না হয়, পানি খুব বেশি পরিমাণে যাতে বের না হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করে হচ্ছে তোমার এই মোমের আস্তরণ। আচ্ছা, তারপর হচ্ছে কোষ প্রাচীরের গঠনে হেল্প করে। তোমরা পড়েছো কোষ প্রাচীর তিনটা লেয়ার থাকে, মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। অনেক সময় ওই লেয়ার গুলোর মধ্যে মোমও তোমার জমে। মোমবাতি তৈরিতে, এটা তো আমরা জানি। প্রসাধন শিল্পে যেমন লিপস্টিক, লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম। তাহলে প্রসাধনী বা কসমেটিকে আমরা মোমের ব্যবহার পাচ্ছি। এখন চলে আসি যৌগিক লিপিড, এগুলো আমরা পড়ে ফেলছি। ফসফোলিপিড মানে লিপিডের সাথে ফসফেট থাকবে, লিপিড প্লাস ফসফেট, ঠিক আছে? ফসফেট থাকলো, নাইট্রোজেনও থাকবে। গ্লাইকোলিপিড মানে লিপিড প্লাস শর্করা। সালফোলিপিড লিপিড
প্লাস সালফার। লিপোপ্রোটিন মানে লিপিড প্লাস, এটা তো আমরা জানলাম। এখন ভাই এখান থেকে কি ইম্পর্টেন্ট, কি পড়বো, পরীক্ষায় কি আসবে, মেডিকেলে কি আসবে ভাইয়া, ভার্সিটিতে কি আসবে, চলো দেখি। এদের কাজ আসবে, এরা কে কোন ধরনের কাজ করে, এগুলো আসবে। এই যে দেখো সুন্দর করে আমি তোমাদের জন্য সব লিখে রাখছি, এবং ইম্পর্টেন্স ওয়াইজ কালারও দিয়ে রেখেছি। আচ্ছা, প্রথমে আসি সব থেকে গুরুত্বপূর্ণ, ফসফোলিপিড। এটা কি দিয়ে তৈরি আমরা জানি, লিপিড থাকবে, অর্থাৎ লিপিড গ্লিসারল ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হবে, সাথে কি থাকবে, ফসফেট। এটা হচ্ছে ফসফোলিপিড। তোমরা পড়েছো কোষ প্রাচীর বা ঝিল্লি, যে ঝিল্লিগুলো আছে, কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা বায়ো মেমব্রেন, ঠিক আছে, বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, এই সবগুলা ফসফোলিপিড বাইলেয়ার তোমরা পড়েছো, তাই না, এগুলা দিয়ে তৈরি। তারপরে কোষের ঝিল্লি এবং কোষের অঙ্গাণু সমূহের ঝিল্লি তৈরিতে ফসফোলিপিড খুবই খুবই ক্রুশিয়াল একটা যৌগ, ঠিক আছে। অর্থাৎ সকল কোষের ঝিল্লিতে, কোষের অঙ্গাণু সমূহের ঝিল্লিতে, যেগুলো ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু আছে, তোমরা জানো যে কিছু আছে ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু, আর কিছু কিছু আছে তোমার ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন তোমরা মনে রাখার কথা একটা ছড়া দিয়ে, প্রথম মামাই সেরা, রাইবোজোম, তারপর হচ্ছে সেন্ট্রিওল, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস, তারপর হচ্ছে তোমার প্রোটিওজোম, এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। আর যারা ঝিল্লি বিশিষ্ট সবারই এই ফসফোলিপিডটা তুমি পাবে। আচ্ছা, কাজ কি? প্রথম তো কোষ ঝিল্লি, তাহলে কোষ ঝিল্লির যা কাজ তারও তার কাজ হবে, কোষকে রক্ষা করা তার কাজ হবে, কোষ ঝিল্লি গঠন করা তার কাজ হবে, বিভিন্ন উপাদান ক্ষরণ করা তার কাজ হবে, ঠিক আছে। সেকেন্ড দেখো, আয়ন বাহক। তোমরা একটা চ্যাপ্টার পড়বে উদ্ভিদ শারীরতত্ত্ব, আর আজকে এই চ্যাপ্টারের উপর আমারই একটা ক্লাস কিন্তু লাইভ থাকছে। তো তোমরা এখন ক্লাস 11 হলেও আমি ওই ক্লাসটা 24-কে কেন্দ্র করে নিয়েছি, বাট ওই ক্লাসটা যদি তুমি এখন থেকেই করো, আজকে যদি করো, তাহলে তুমি এখনই সবকিছু বুঝে যাবা। ট্রাই করবা যদি সময় থাকে অবশ্যই ওই ক্লাসটা সবাই সবাই করার জন্য, ঠিক আছে। আজকে আমাদের পেজে এবং ইউটিউবে লাইভ যাবে, অনেক হিউজ একটা ক্লাস, বাট দিব, কিছু করার নেই, তোমাদের উপকারের জন্যই। 24-এর জন্য নেওয়া হলেও তোমরা এখান থেকে অনেক অনেক উপকৃত হবে, আগেই বুঝে ফেলবে সবকিছু। ট্রাই করবে ক্লাসটা করার, উদ্ভিদ শারীরতত্ত্ব। ওইখানে আমরা দেখবো যে খনিজ লবণ পরিশোষণ করা হয়, আর খনিজ লবণ আয়ন হিসেবে পরিশোষণ হয়। ওই খনিজ লবণ পরিশোষণের একটা টাইপ হচ্ছে তোমার লেসিথিন বাহক। লেসিথিন বাহক, অর্থাৎ লেসিথিন একটা ক্যারিয়ার বা বাহক, যেটা কি করে আয়ন হিসেবে খনিজ লবণ বাহির থেকে কোষের ভিতরে নিয়ে আসে, ঠিক আছে। আর এই লেসিথিনটা হচ্ছে তোমার একটা ফসফোলিপিড। এই লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড। ফসফোলিপিড দুই ধরনের হয়, কয় ধরনের হয়, দুই ধরনের, একটা হচ্ছে সরল ফসফোলিপিড, একটা হচ্ছে যৌগিক ফসফোলিপিড, ঠিক আছে। সরলটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, তোমরা পড়ছো সব থেকে সরলতম ফসফোলিপিড ফসফোটাইডিক অ্যাসিড। আর যৌগিক কারা, একটা তো লেসিথিন লিখলাম, এছাড়াও যৌগিক আরো আছে, লেসিথিন, তারপর হচ্ছে তোমার প্লাজমা লোজেন, প্লাজমা লোজেন, তারপর হচ্ছে স্যাফালিন, এই সবগুলা হচ্ছে তোমার স্যাফালিন, ঠিক আছে। এইগুলো হচ্ছে যৌগিক লিপিড, এই চারটা। আর সরল লিপিড কোনটা, সরল লিপিড ভাই বললো ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড, ঠিক আছে, ফসফোটাইডিক অ্যাসিড। তো এই ফসফোলিপিডটা কি করে, সেটা সরল হতে পারে, যৌগিক হতে পারে। যৌগিক গুলা কি করে, খনিজ লবণ আয়ন হিসেবে পরিশোষণে হেল্প করে, আয়নের বাহক হিসেবে হেল্প করে, তারা আয়ন বহন করে কোষের ভেতরে নিয়ে আসে, ঠিক আছে। এটা কারা, ফসফোলিপিড। ওকে, তারপর দেখো রক্ত জমাট বাঁধতে হেল্প করে। এখন রক্ত জমাট বাঁধতে কি হেল্প করে, অনুচক্রিকা। অনুচক্রিকার মধ্যে অনেক ফসফোলিপিড থাকে, এগুলা কি করে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে। রক্ত জমাট বাঁধার জন্য বিভিন্ন ফ্যাক্টরি গুলো থাকে, সেগুলোকে অ্যাক্টিভ করে, সক্রিয় করে। তখন ওই যারা রক্ত জমাট বাঁধার জন্য দায়ী তারা সক্রিয় হয়। তারা কোনো অংশ যদি আলটিমেটলি কেটে যায়, রক্তনালী ফেটে যায়, তখন ওই অংশে গিয়ে তারা রক্তকে জমাট বাঁধায়, ঠিক আছে, যাতে ওই অংশ রিপেয়ার হয়ে যায় আর যাতে রক্তপাত বেশি না হয়। আর ওইটার একটা অন্যতম উপাদান হচ্ছে অনুচক্রিকায় থাকা ফসফোলিপিড। তাহলে এই ফসফোলিপিড কি করে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে।
আচ্ছা, তোমরা এখানে আরেকটা ওয়ার্ড দেখবা, সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক কি? অনেক সময় তোমরা দেখবা অনেক সিনেমায় নায়করা অনেক অনেক কস্টিউম ইউজ করে, তো চেহারা পাল্টে ফেলা হয়, ঠিক আছে, ইয়া বড় বড় দাঁত লাগানো হয়, ইয়া বড় ভুঁড়ি লাগানো হয়, ঠিক আছে, বা মাথা না টাক করেও মাথা টাকের মতো দেখানো হয়। অর্থাৎ বিভিন্ন জিনিস তারা ইউজ করে টু ডিসগাইজ দেমসেলভস। তো প্রস্থেটিক মানে হচ্ছে অ্যাকচুয়াল, যেটা নিজের না, আদার এন্ড থেকে আর্টিফিশিয়াল জিনিস যেটা অ্যাড করা থাকে, ওটা হচ্ছে প্রস্থেটিক। তো প্রস্থেটিক হিসেবে আর্টিফিশিয়াল জিনিসটা বা অন্যান্য জিনিসটা মূল জিনিসের সাথে লাগানোর জন্য ফসফোলিপিড ইউজ করা হয়, যেটাকে আমরা প্রস্থেটিক বলি। মনে রাখতে পারো যেটা আমার নিজের না, আমি ডিসগাইজ করার জন্য, ছদ্মবেশ ধারণ করার জন্য একটা ইয়া বড় ভুঁড়ি লাগাইলাম, ইয়া লম্বা লম্বা দাঁত লাগাইলাম, দাড়ি লাগাইলাম, সেগুলো হচ্ছে আমার প্রস্থেটিক। আচ্ছা, বিভিন্ন যৌগে সাইড যৌগ হিসেবে ওই যৌগকে মডিফাই করার জন্য, ওই যৌগের চেহারা পরিবর্তন করার জন্য কিছু গ্রুপ থাকে, সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। আর ফসফোলিপিড গুলো ওই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, ঠিক আছে। আর যেহেতু কোষ ঝিল্লি তৈরি করে, কোষ ঝিল্লি কি করে, একটা কোষে তার একটা কোষের পরিবহন নিয়ন্ত্রণ করে। কোষ ঝিল্লি থেকে একটা বেঁধে একটা ওয়াল, কে ঢুকবে কোষে, কে ঢুকবে না, সে নিয়ন্ত্রণ করে। ফসফোলিপিড কি করে, এই কাজটা করে, কোষের ভেদ্যতা এবং পরিবহন নিয়ন্ত্রণ করে। তাহলে খেয়াল করো, সবগুলো আমরা ব্যাখ্যা করলাম। কিন্তু কোষ তৈরি করবে ফসফোলিপিড, তাহলে কোষের ভেতরে কি আসবে, কারা পরিবাহিত হবে, সে নিয়ন্ত্রণ করবে। এটা আয়ন বাহক হিসেবে কাজ করে। কি আয়ন বাহক? এই যে লেসিথিন আয়ন বাহক। এটা প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। কার সাথে? এনজাইমের সাথে। অর্থাৎ এনজাইম গুলো হচ্ছে প্রোটিন, এনজাইম গুলো হচ্ছে প্রোটিন, আমরা পড়বো। প্রোটিনের সাথে কি আছে দেখো, একটা লিপিড আছে যেটা নিজের না, এই যে একটা আর্টিফিশিয়াল এক্সট্রা জিনিস নিয়ে আসলাম, এটা হচ্ছে প্রস্থেটিক। এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড ব্যবহার করা হয়। আর কি, রক্ত জমাট বাঁধতেও ফসফোলিপিড ব্যবহার করা হয়। অণুচক্রিকায় ফসফোলিপিড থাকে, যেটা কি করে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে, অণুচক্রিকার কাজটাকে ইজি করে দেয়। এবং রক্ত জমাট যারা বাঁধায়, সেই ক্লটিং ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলাকে তারা সক্রিয় করে। আচ্ছা, একটা নাম আছে, কঠিন নাম, আমি বলতে যাচ্ছি না, আচ্ছা বলে দিই। ফসফেটাইডিল সেরিন, এই যে এটা লিখতে পারো, ফসফোটাইডিল সেরিন, ফসফোটাইডিল সেরিন, PHOSPHOTIDYL ফসফোটাইডিল সেরিন, একটা ফসফোলিপিড টাইপের কম্পাউন্ড, যেটা তোমার রক্ত জমাট বাঁধতে হেল্প করে, বুঝছো? আচ্ছা, আমরা আবার আমার পরে ফিরে আসি। দেন গ্লাইকোলিপিড, কার্বোহাইড্রেট। যেহেতু কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কই তৈরি হয় বলো তো, শর্করা কই তৈরি হয়? ক্লোরোপ্লাস্টে তৈরি হয়। তাহলে দেখো, এরা ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে থাকবে, এবং যে জায়গায় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হবে, সেই সব অঙ্গে থাকবে গ্লাইকোলিপিড। এটা খুব ইম্পর্টেন্ট, আমি রেড মার্ক দিয়েছি। সূর্যমুখী, তুলার বীজে অনেক অনেক গ্লাইকোলিপিড পাওয়া যায়, এবং প্রথম গ্লাইকোলিপিড ওইখান থেকে শনাক্তকরণ করা হয়। কাজ কি হবে, যেহেতু কার্বোহাইড্রেট ফটোসিনথেসিস অঙ্গে থাকবে, অঙ্গের ঝিল্লি হিসেবে থাকবে, ফটোসিনথেসিসে হেল্প করবে এবং খাবারকে সঞ্চিত রাখবে। ওকে, সালফোলিপিডে চলে আসি। সালফার থাকবে, এটা কই থাকে? এটা শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে থাকে, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোপ্লাস্টের বাহিরে সালফোলিপিড থাকে না। আর যদি কোশ্চেন হয় নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের সব থেকে বেশি থাকে, সব থেকে বেশি থাকে হচ্ছে তোমার গ্লাইকোলিপিড, সবচেয়ে বেশি। দেখো, সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্টে থাকে গ্লাইকোলিপিড। ওকে, আর সালফোলিপিড শুধু ক্লোরোপ্লাস্টে থাকে, সবচেয়ে না। মানে জিনিসটা হচ্ছে এরকম, যে আমি সব জায়গায় আছি, আমি তোমাদের ক্লাস নেই, ক্লাস 12 এর ক্লাস নেই, ঠিক আছে, তারপর হচ্ছে ক্লাস 9 এর ক্লাস নেই, ক্লাস 10 এর ক্লাস নেই, আর ধরো সবচেয়ে বেশি তোমাদের ক্লাস নেই, এটা একটা জিনিস। আর তোমরা শুধুমাত্র ক্লাস 11 এর ক্লাসটাই করতে পারো, মানে এই জায়গায় তুমি থাকো, জিনিসটা সেরকম। তো গ্লাইকোলিপিড সব জায়গায় থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্টে সবচেয়ে বেশি থাকে। আর সালফোলিপিডের জায়গায় একটা, সে ক্লোরোপ্লাস্টেই থাকে, আর অন্য কোথাও থাকতে পারে না। লিপোপ্রোটিন কি? প্রোটিনের সাথে যখন লিপিড থাকবে, লিপোপ্রোটিন ওইটাও কি করে? ওইটা সেম জিনিস, আবরণী করবে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলোতে আবরণ দিবে সে, ঠিক আছে। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিএস বা ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি, যেটা শ্বসনের একটা ধাপ, সবাত শ্বসনের 4 নম্বর ধাপ হচ্ছে এটা, তোমরা জানো। ওইখানে একটা জিনিস থাকে, ইউবি কুইনন। কি থাকে? ইউবি কুইনন।
এইভাবে লিখে ইউবি কুইনন। এই ইউবি কুইনন কি করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট করার জন্য হেল্প করে, ইলেকট্রন একটা শিকল হিসেবে কাজ করে, যেটা বেয়ে ইলেকট্রন তোমার একটা থেকে আরেকটা জায়গায় যায়। ওই ইউবি কুইনন তোমার লিপিড, এটা একটা লিপোপ্রোটিন, বুঝছো? তো তারা কি করে? শ্বসনে হেল্প করে। এই কাজগুলো মাথায় রাখতে হবে। দেখি ভাই একটু কমেন্ট অন করেন, তোমরা কি বুঝছো কিনা বলো তো ভাইয়ের কথাগুলো, বুঝছো? কিছু এক্সট্রা জানতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আমরা নেক্সট চলে যাই। লিপিড প্রোফাইল এটা কি? তো তোমার প্রোফাইল পিকে গেলে আমি কি দেখি? তোমার একটা ছবি দেখি, বা অনেকে তোমার এই বিড়াল বা অনেক কিছু ছবি দিয়ে রাখো। তোমার নামটা দেখি, অনেকে আবার নামও হাইড করে রাখো। একজন নাম পটাশিয়াম সায়ানাইড, অ্যাঞ্জেল, ডয়েট, এরকম অনেকগুলো নাম, হ্যাঁ, প্রিন্স, আসল নাম থাকে না। বাট অ্যাকচুয়ালি একজনের প্রোফাইলে গেলে কি থাকা উচিত? তার নাম থাকা উচিত, তার একটা ছবি থাকবে, তাকে দেখে চেনা যাবে, এরকম। অর্থাৎ কারো প্রোফাইলে যাওয়া মানে কি? তাকে সম্পর্কে একটা আইডিয়া পাওয়া। লিপিড প্রোফাইল মানে লিপিড সম্পর্কে একটা আইডিয়া পাওয়া। আচ্ছা, তোমার বডিতে বা আমাদের বডিতে, মানুষের বডিতে লিপিড কি পরিমাণে আছে, কোন টাইপের লিপিড কি পরিমাণে আছে, বা কতটুকু থাকার ছিল, থাকার কথা ছিল, সেটা যে একটা কমপ্লিট পিকচার, একটা চার্ট, সেটাকে বলা হয় লিপিড প্রোফাইল। সেটাকে বলা হয় লিপিড প্রোফাইল। খেয়াল করো, লিপিড প্রোফাইলের জন্য চারটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল, কই, এই যে টিসি, টোটাল কোলেস্ট্রল, টোটাল কোলেস্টেরল, এটা জানতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, এটা জানতে হয়। আচ্ছা, তার প্রোফাইলে এটা, এগুলো সব পরিচয় দেওয়া থাকে। আচ্ছা, এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন, এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আচ্ছা, এগুলার পরিমাণটা জানা, যে বডিতে কেমন আছে, একটা স্বাভাবিক মানুষের বডিতে কেমন থাকার কথা ছিল, আর একটা ডেফিনিট প্রসপেক্টিভ মানুষের বডিতে কেমন আছে, দ্যাট ইজ কল্ড লিপিড প্রোফাইল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের কি পড়বা। ভাই এত এত নাম্বার কেমন মনে রাখতে হবে? না, তুমি যেটা পড়বা স্বাভাবিক মাত্রাটা করে রাখবো ভালো করে, যে যত ফ্যাট কম থাকা বডিতে তত ভালো। তো ট্রাইগ্লিসারাইড 150-এর কম থাকতে হবে। এলডিএল, যেটা খারাপ, যেটা খারাপ, এটা কি করে? করোনারি আর্টারিকে ব্লক করে দেয়, এলডিএল। তাহলে এটা কম থাকায় ভালো, এটা 100 কম থাকতে হবে। ঠিক আছে? এইচডিএল, এইচডিএল, এটা এখানে আমরা এটা পড়বো না, এটা ভুল হচ্ছে, এটা ভুল লেখা। আমরা দেখো কি লিখে দেই, এইচডিএল থাকতে হবে 40-এর বেশি, এইচডিএল থাকতে হবে 40-এর বেশি। আমি যেটা লিখে দিই সেটা মাথায় রাখবা, এইচডিএল থাকতে হবে 40-এর বেশি। কারণ এইচডিএল হচ্ছে ভালো জিনিস, যেটা রক্তনালী থেকে চর্বিকে সরায় ফেলে, রক্তনালী থেকে চর্বিকে সরায় ফেলে কে? এইচডিএল। আবার রক্তনালীর ভেতরে চর্বি নিয়ে আসে কে? এলডিএল। তাহলে এলডিএল খারাপ, এইচডিএল আমার জন্য ভালো। ঠিক আছে? তাই এলডিএল কম থাকা দরকার, এইচডিএল বেশি থাকা দরকার। এইচডিএল 40-এর বেশি থাকা দরকার, এলডিএল কম থাকা দরকার। টোটাল কোলেস্ট্রল, সব ফ্যাট মিলিয়ে অবশ্যই 200-র কম থাকা দরকার, 200-র কম থাকা দরকার, বুঝছো? এটা কম হবে। দাঁড়াও, সবাই বই বের করো, সবাই বই বের করো। তোমরা আবুল হাসান স্যারের বইয়ে যে ভ্যালুগুলো আছে, আবুল হাসান স্যারের বইয়ে যে ভ্যালুগুলো আছে সেগুলো পড়বা। আর সেখান থেকে কি পড়বা? অ্যাটলিস্ট স্বাভাবিক মাত্রা কত, তোমার বডিতে কেমন থাকা উচিত, ঠিক আছে, সেটা জেনে রাখবা। আমি আবার বলছি, স্বাভাবিক মাত্রা টোটাল কোলেস্ট্রল অবশ্যই 200-র কম থাকতে হবে, এইচডিএল 40-এর বেশি থাকতে হবে, এলডিএল 100-র কম থাকতে হবে, আর ট্রাইগ্লিসারাইড 150-এর কম থাকতে হবে। ঠিক আছে? আমরা এটা মাথায় রাখবো। আর এটা কোত্থেকে পড়বো?
টেক্সট বুক আবুল হাসান স্যারের বই থেকে পড়বো, আবুল হাসান স্যার, ঠিক আছে, এই ভ্যালুগুলো পড়বো এখান থেকে, এটা আমরা জানি। আচ্ছা এখন চলে উদ্ভূত লিপিড, মানে কি আমরা বলেছিলাম যে যখন সরল লিপিড অথবা যৌগিক এগুলা বিভিন্ন প্রক্রিয়া ভৌত হতে পারে বা রাসায়নিক হতে পারে, এইসব প্রক্রিয়ার মাধ্যমে যখন পরিবর্তিত হয়ে একটা ডেফিনিট টাইপের লিপিডে তৈরি করে, এটা হচ্ছে উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড কয় রকমের ছিল? 3 রকমের ছিল, দেখো খেয়াল করে দেখো, আমি পড়েছিলাম স্টেরয়েড পড়েছিলাম একটা, তারপরে পড়েছিলাম টারপিনস, কি টারপিনস, টারপিনস, এবং তারপর পড়েছিলাম রাবার। আচ্ছা, তো ব্যবহারগুলো দেখো, স্টেরয়েডে অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার আছে। স্টেরয়েড চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে এর রোল অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেক লাইফ কি বলে ডিজাস্ট্রাস ডিজিজ, যেগুলো তোমার অনেক ফ্যাটাল, ওই ডিজিজের এগেইনস্ট, ওই রোগগুলোর এগেইনস্টে স্টেরয়েড খুব ভালো ওষুধ হিসেবে কাজ করে। এন্ড ইন সাম কেসেস স্টেরয়েড ইজ দ্য লাইফ সেভিং ড্রাগ। তাহলে চিকিৎসা শিল্পে স্টেরয়েডের ব্যবহার অনেক অনেক আছে। টারপিন কোথায় ইউজ করা হয় বলতো? ওই যে কাঠের বার্নিশ করে, ঠিক আছে, বার্নিশ করে, তো ফার্নিচার বা বার্নিশ করার জন্য টারপিন ব্যবহার করা হয়। রাবার তো জানো টায়ার, বৈদ্যুতিক ইনসুলেটর, ঠিক আছে, তো রাবার বৈদ্যুতিক ইনসুলেটর, কারণ রাবার হচ্ছে তোমার আলটিমেটলি কি ওই বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে, তো ইনসুলেটর হিসেবে কাজ করে। তো রাবার হচ্ছে টায়ার, গাড়ির টায়ার, ইনসুলেটর, এগুলো জায়গায় ব্যবহার করা হয়। আচ্ছা এখন আমরা স্টেরয়েড নিয়ে আলোচনা করি। দেখো স্টেরয়েডের এমন একটা সাইক্লিক বা চক্রাকার বিন্যাস থাকবে, এটা মুখস্থ করার কিছু নাই, যে রাখো এরকম একটা চক্রাকার বিন্যাস থাকবে, একটা স্পেসিফিক রিং থাকে, ঠিক আছে। আচ্ছা আবার এই চক্রাকার বিন্যাসের মধ্যে যখন ওএইচ থাকবে, যখন ওএইচ থাকবে, ওএইচ থাকলে কি অল হয়ে যায় অ্যালকোহল, তখন স্টেরয়েডের নাম হয়ে যাবে স্টেরল, তখন হয়ে যাবে স্টেরল। অর্থাৎ স্টেরল এরকম একটা রিং বিশিষ্ট একটা যৌগ, যে রিং এ নাইট্রোজেন থাকে, কার্বন থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা যখন ওই রিং এর সাথে হাইড্রোক্সিল মূলক থাকে, অ্যালকোহল মূলক থাকে, তখন স্টেরয়েডের নাম হয়ে যায় স্টেরল। তাহলে দেখো অনেকগুলো স্টেরল আছে। তাহলে স্টেরয়েড কি দেখো, 4টি ভিন্নতর কার্বন রিং, 1 2 3 4, এই 4টা ভিন্নতর কার্বন রিং দিয়ে একটা গঠিত যৌগ, যেখানে কার্বনের পার্শ্ব শিকল থাকতে পারে। আচ্ছা ওটা স্টেরয়েড। তাহলে আমরা জানতে হবে কয়টা? 4টা, 4টা শিকল আছে জানলাম। কার রিং? কার্বন রিং। আমার 2টা অবজেক্টিভ জানা শেষ। ওকে, এখন পড়বো স্টেরল কি জিনিস। যখন স্টেরয়েডে ওএস থাকে সেটা হচ্ছে স্টেরল। উদাহরণ কি ভাই স্টেরল? কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল, বিটা সিটোস্টেরল, ডিজিটালিন। এখন এগুলার ব্যবহার অনেক। যেমন কোলেস্টেরল প্রথমত প্রাণীতে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায়, সাধারণত উদ্ভিদে কোলেস্টেরল পাওয়া যায় না, ব্যতিক্রম আছে। তাহলে প্রাণীতে আর উদ্ভিদের ব্যতিক্রম গুলা যেমন আলু আর হচ্ছে চুপড়ি আলু, অর্থাৎ সকল প্রাণীর কোষে আলুতে এবং চুপড়ি আলুতে কোলেস্টেরল পাওয়া যায়, কোলেস্টেরল পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্টিগমাস্টেরল এটা কোনো কোনো প্রাণীতে পাওয়া যায়। আর্গোস্টেরল পাওয়া যায় ছত্রাকে। কোথায় পাওয়া যায়? ছত্রাকে। 2টা ছত্রাকের নাম বলে দিই তোমাদের, নিউরোস্পোরা, নিউরোস্পোরা এবং ইস্ট। নিউরোস্পোরা এবং ইস্ট, এই 2টা ছত্রাকে মাথায় রাখবে, NE, নিউরোস্পোরা এবং ইস্ট, এই 2টা ছত্রাকে থাকে আর্গোস্টেরল। প্রাণীতে কোলেস্ট্রল, উদ্ভিদে কোলেস্ট্রল থাকে না, ব্যতিক্রম কি আলু চুপড়ি আলু, অর্থাৎ প্রাণী আলু চুপড়ি আলু, এতে কোলেস্ট্রল আছে। স্টিগমা কোনো না কোনো প্রাণীতে আছে, ওগুলো আমরা জানবো না, মানে বইও না অ্যাকচুয়ালি। আচ্ছা আর্গোস্টেরল হচ্ছে তোমার নিউরোস্পোরা আর ইস্ট, এই 2টা ছত্রাকে আর্গোস্টেরল থাকে। বিটা সিলোস্টেরল এটা কোনো কোনো প্রাণীতে থাকবে। ডিজিটালিন এটা একটা স্টেরল, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কেন ইম্পর্টেন্ট বলতো? হৃদরোগের চিকিৎসায়, হৃদরোগের চিকিৎসায়
এই স্টেপটা ডিজিটাল ইন্টার ব্যবহার করা হয় খুব ইম্পর্টেন্ট জন্য। এই দেখো কাজ চিকিৎসা ব্যবহার করা হয়, প্রাণী যৌন হেল্প করে, কারণ বিভিন্ন হরমোন স্টেরয়েড দিয়ে তৈরি, ঠিক আছে, টেস্টোস্টেরন প্রজেস্টেরন এগুলো হচ্ছে স্টেরয়েড দিয়ে তৈরি, এগুলোর একটা উপাদান থাকে স্টেরয়েড। ওই ক্ষেত্রে কি টেস্টোস্টেরন প্রজেস্টেরন কি সেক্সুয়াল হরমোনস অফ মেল এন্ড ফিমেল রেসপেক্টিভলি, বেসিক্যালি মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা তোমার সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক সেগুলো বিকাশে হেল্প করবে। আচ্ছা, প্রোটিন এবং চর্বি হজমে হেল্প করবে স্টেরয়েড, মাথায় রাখবা। পানির ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, এবং কোষ পর্দা, কোষের ঝিল্লি গঠন করে। কাজ কোলেস্টেরল পড়ছি, এগুলো এগুলো সব পড়া শেষ। কোলেস্টেরল দুই ধরনের হয়, হাই ডেনসিটি এবং লো ডেনসিটি। কোনটা খারাপ বলতো? লোটা খারাপ, নিম্ন মন মানসিকতা খারাপ, ঠিক আছে। লোটা কি করে? লোটা হচ্ছে যে রক্তনালী, রক্তনালী এখানে অনেক চর্বি জমা দেয়, কে? এলডিএল, এটা খারাপ। এটা কম থাকা দরকার। কত কম থাকা দরকার? 100 মিলিগ্রাম পার ডেসিলিটার কম থাকা দরকার। হাইটা ভালো, সে কি করে? এই রক্তনালীর যে চর্বিগুলো থাকে সেগুলাকে সরায় ফেলে, তাহলে এটা হচ্ছে ভালো। এটা হচ্ছে 40-এর বেশি থাকা উচিত, 40-এর বেশি। কত? অবশ্যই 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি। ওকে, এটা ভালো। তাহলে আমার হার্টের রোগ করবে কে? এলডিএল। হার্টের রোগ থেকে বাঁচাবে কে? এইচডিএল। স্বাভাবিকভাবে পুরুষে এইচডিএলটা কম থাকে আর নারীতে এইচডিএলটা বেশি থাকে। পুরুষে এলডিএলটা বেশি থাকে, নারীতে এলডিএলটা কম থাকে। এই জন্য হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা পুরুষ থেকে নারীর অনেক অনেক কম। কারণ কি? নারীর খারাপ জিনিসটা আল্লাহ তাআলা কমায় দিয়েছেন, এলডিএলটা কম থাকে তাদের বডিতে, এইচডিএলটা বেশি থাকে। ভালো জিনিস বেশি থাকে, খারাপ জিনিস কম থাকে, এই জন্য নারীতে হৃদরোগ, ঠিক আছে, বা হার্ট ডিজিজের সম্ভাবনা পুরুষ থেকে অনেক অনেক কম। টারপিন, টারপিন তো পড়ে আসছি, তোমরা যে টারপিন থেকে এটা পড়বা, C5H8, এটা হচ্ছে টারপিনের একটা একক। কাজ কি আমরা পড়ে আসছি। আবার কাজ আমরা জানি এগুলা, ইরেজার, টায়ার, বিভিন্ন খেলনা, তারপর হচ্ছে ইনসুলেটর, তার পেঁচানোর জন্য, বিদ্যুৎ পুড়ে পেঁচানো হতে পারে, সব জায়গায় আবার কাজ করে। 10 থেকে 40 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনেট গুলোকে কি বলা হয়? টারপিন বলা হয়। C5H8N যার সাধারণ সংকেত। ভিন্ন ধর্মী লিপিড, অর্থাৎ যেসব, ধরো আমরা যতক্ষণ লিপিডটা পড়লাম তার সাথে খুব একটা মিল নাই, কিন্তু সে লিপিড, কিন্তু বৈশিষ্ট্যের দিক দিয়ে অনেক অনেক আলাদা, তারা হচ্ছে ভিন্ন ধর্মী লিপিড। চলো আমরা এটা পড়লেই আমাদের ক্লাস শেষ। কি কি আছে? 1 নম্বর ভিন্ন ধর্মী লিপিড হচ্ছে ক্যারোটিনয়েডস। কি? ক্যারোটিনয়েড। এটা কি? ক্যারোটিনয়েডস হচ্ছে ক্যারোটিন এবং জেন্থোফিল। ক্যারোটিন প্লাস জেন্থোফিল, এই দুটোকে একত্রে কি বলা হয় বলতো? ক্যারোটিনয়েডস বলা হয়। কোনটার কি কালার বলতে পারবা? জেন্থোফিল হচ্ছে হলুদ কালার, হলুদ, আর এটা কি? কমলা, কমলা কালার। ওকে, তো ক্যারোটিন আর জেন্থোফিলকে একত্রে বলা হয় ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডস কি আজকে তুমি জানতে পারলা যে ক্যারোটিনয়েডস একটা বিশেষ রকমের লিপিড। আচ্ছা, ক্যারোটিন কালার আমরা জানি কমলা, ক ক, জেন্থোফিল হচ্ছে তোমার হলুদ। আচ্ছা, তাহলে যেহেতু রং, রং মানে হচ্ছে পিগমেন্ট, আর রং কেন দেখা যায়? কোনো বস্তু রঙিন দেখায় কারণ সে হয়তো কোনো একটা আলোক রংকে শোষণ করে এবং কোনো একটা রংকে বিকিরণ করে, এই তখন তোমার রঙিন দেখা যায়। যেহেতু তারা রঞ্জক বা রঙিন বস্তু, তাই তারা কোনো না কোনো আলোক রশ্মিকে শোষণ করবে এবং কোনো না কোনো আলোক রশ্মি বিকিরণ করবে বা বিচ্ছুরণ করবে। আচ্ছা, এই ক্যারোটিনয়েডস গুলা কই থাকে? ভিটামিন এ তে ক্যারোটিনয়েডস এর অনেক রোল, অনেক রোল। তোমরা বিটা ক্যারোটিন নাম শুনছো? ওই বিটা ক্যারোটিন থেকেই ভিটামিন এ তৈরি হয়। এই জন্য এদের চোখে দৃষ্টিশক্তি কম বা চোখের দৃষ্টিশক্তি বাড়াইতে হলে ক্যারোটিনয়েডস অনেক দরকার, ভিটামিন এ অনেক দরকার, ঠিক আছে। ওই ভিটামিন এ বাড়ানোর জন্য ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার খেতে বলে, দেখবো ছোট মাছ, ঠিক আছে, তারপর ডিমের কুসুম, তারপর হচ্ছে কালারফুল সবজিগুলা, গাজর, টমেটো, এগুলা খাইতে বলে। এগুলোতে অনেক
বেশি পরিমাণে বিটা ক্যারোটিন আছে। আর বিটা ক্যারোটিন পাইলেই বডি ভিটামিন এ পাবে। ভিটামিন এ পাইলে চোখ দৃষ্টিশক্তি ভালো সম্পন্ন হবে। ঠিক আছে, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হবে এবং কি হবে, স্কিন ঠিক থাকবে, বৃদ্ধ স্লোলি হবে। বুঝছো, অনেক উপকার আছে। তো গাজর খাবা, স্কিন পরিষ্কার হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে আর কি। ঠিক আছে, স্কিনটা একটু ব্রাইট লাগবে, ব্রাইট, ডাল থাকবে না, একটু লুক ব্রাইট। কাউন্টেবল পড়বে যে কই কই থাকে, কুসুম, গাজর, টমেটোতে থাকে বিটা ক্যারোটিন। আচ্ছা, ক্যারোটিনাস কি করে? ক্যারোটিন ও জ্যান্থোফিল দুইটা রঞ্জক মিলে ক্যারোটিনাস তৈরি হয়। এটা থেকে পরে ভিটামিন এ তৈরি করা যায়, এটা একটা ভিন্ন ধর্মী লিপিড। স্টেরয়েড অলরেডি আমরা পড়ে ফেলছি। কিছু হরমোন বলছিলাম যেগুলো স্টেরয়েড, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন। টেস্টোস্টেরন কি? পুরুষের মেইন হরমোন, মেইন যৌন হরমোন। আর এস্ট্রোজেন নারীর, এস্ট্রোজেন প্রজেস্টেরন নারীর। মেরুদণ্ডী প্রাণীর যৌন বিকাশ, দেখো এই যে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, এরাই যৌন বিকাশে হেল্প করে, তাহলে এরাই তো স্টেরয়েড। তাহলে মেরুদণ্ডী প্রাণী যৌন বিকাশ নিয়ন্ত্রণ কি করবে? স্টেরয়েড নিয়ন্ত্রণ করবে। কিসের মাধ্যমে? হরমোনের উপস্থিত থেকে। এই দেখো সুন্দর করে আমি চার্ট করে দিয়েছি। টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন ওরা কি করবে? যৌন বিকাশ নিয়ন্ত্রণ করবে, যথাক্রমে পুরুষ এবং মহিলা। কর্টিসল এটা একটা হরমোন। এই হরমোনটা কোত্থেকে আসে জানো? তোমরা পড়ার কথা যে কিডনি, এটা ধরো কিডনি, কিডনির উপর একটা গ্রন্থি থাকে, দুই পাশে দুইটা কিডনির উপরে দুইটা গ্রন্থি থাকে, যেগুলোর নাম অ্যাডরেনাল বা সুপ্রারেনাল। অ্যাডরেনাল যেহেতু কিডনির সাথে যুক্ত থাকে, অ্যাড করা থাকে, অ্যাডরেনাল, অথবা যেহেতু কিডনির উপরে থাকে যেন সুপ্রারেনাল গ্ল্যান্ড। ওই গ্রন্থিগুলা থেকে কিছু হরমোন আসে, এর মধ্যে একটা হচ্ছে তোমার কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন কি করে মাথায় রাখবো, এটা কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে, গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে, অর্থাৎ গ্লুকোজের বিপাককে সে বাড়িয়ে দেয়। ঠিক আছে, আর বিপাক বাড়িয়ে দেওয়া মানে কি? হজম হওয়া। তো কার্বোহাইড্রেট সাথে প্রোটিনও সে হজম করে হেল্প করে। সে লবণ ভারসাম্য রক্ষা করে, মাথায় রাখবা লবণ ভারসাম্য। যেহেতু কিডনির সাথে রিলেটেড গ্রন্থিটা, তার মানে লবণ এবং পানি, কারণ কিডনি তো মূত্র উৎপন্ন করে, তাই না? তোমরা পড়েছো, ক্লাস 9-10 পড়েছো, মূত্র উৎপন্ন করে। তো যেহেতু কিডনির সাথে রিলেটেড, সহজ ভাষায় মনে রাখার জন্য বলবা যে লবণ ভারসাম্য এবং পানির ভারসাম্য দুইটাই রক্ষা করে কি কর্টিসল, সাথে কি যৌন বিকাশেও হেল্প করে। আর মেইনটা কি? কার্বোহাইড্রেট এবং প্রোটিন হজমে হেল্প করে কি কর্টিসল। কর্টিসল কার্বোহাইড্রেট, কর্টিসল কার্বোহাইড্রেট, সাথে হচ্ছে প্রোটিন। কোলেস্ট্রল এটাও সেম, কার্বোহাইড্রেট প্রোটিন হজমে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, সাথে কি কিছু হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এটা মেইন উপাদান থাকবে কোলেস্ট্রল। আর কোলেস্ট্রল তোমার বাইল সল্ট বা পিত্ত লবণ, পিত্ত লবণে অনেক অনেক কোলেস্ট্রল আছে, তাহলে বাইল সল্ট তৈরিতে হেল্প করবে সে। আর তোমরা কোষ ঝিল্লিতে পড়েছো, কোলেস্ট্রল থাকে কোষ ঝিল্লিতে, কোষ ঝিল্লির মধ্যে কোলেস্ট্রল থাকবে, অর্থাৎ কোষ ঝিল্লির কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে, কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এবং স্টেরয়েড হরমোন সৃষ্টি। বাইল সল্ট তোমরা পরিপাকে পড়েছো, বাইল সল্ট কি করে? চর্বিকে ছোট ছোট অংশে ভাঙে, স্লাইস করে, ইমালসিফিকেশন করে। ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন, এই ইমালসিফিকেশন করে বড় বড় ফ্যাট ড্রপ গুলাকে ছোট ছোট ড্রপলেটে পরিণত করে। তখন লাইপেজ এনজাইম এগুলাকে ইজিলি ভাঙতে পারে, তখন তোমার বডি লিপিড পরিপাক করতে পারে। তাহলে বাইল সল্ট, যেটা তোমার একটা স্টেরয়েডের ডেরাইভেটিভ, সেখান থেকে তুমি ইমালসিফিকেশন প্রসেসের মাধ্যমে চর্বিকে হজম করতে পারছো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাজ। এই দেখো ভিটামিন এ, এখন ভিটামিন এর অভাবে কি রোগ হয় বলো? রাতকানা, তোমরা সবাই জানো রাতকানা। রাতকানা কেন হয় বলো তো? রড কোষ, রড সেল, চোখে দুই ধরনের কোষ থাকে, রড সেল এবং কোন সেল। এই রড কোষের কার্যহীনতার কারণে বা কাজ ঠিক মতো না করতে পারলে তোমার কানা রোগটা হয়। আর রড কোষের জন্য দরকার রডোপ্সিন, এটা একটা উপাদান হচ্ছে ভিটামিন এ। তাহলে ভিটামিন এ না থাকলে রাতকানা হবে। ঠিক আছে, ওকে। তারপর ভিটামিন এ না থাকলে কি হবে? আমি বলছি যে গ্লো থাকবে না, স্কিন ডাল হয়ে যাবে, স্কিন ড্রাই হয়ে যাবে, অনেক ড্রাই হয়ে যাবে। ঠিক আছে, স্কিন আস্তে আস্তে মরে যেতে থাকবে। তখন অনেক সময় দেখবা চামড়া উঠে, তখন স্কিন ডিসকালিং অনেক বেশি হয়, অর্থাৎ ত্বক শুষ্ক হবে, ত্বক মরে যাবে।
যেটাকে বলে ক্যারাটিনাইজেশন। ক্যারাটিনাইজেশন, ঠিক আছে? কারণ হচ্ছে ক্যারাটিন হচ্ছে মৃত কোষ, তো শুষ্ক হবে, পানি কমে যাবে, আস্তে আস্তে মারা যাবে। তোমরা জানো প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি, আর প্রোটোপ্লাজমের মূল উপাদান পানি। পানি না থাকলে এই কোষগুলো মারা যাবে, তাই না? তো কোষগুলো মারা গেলে সেটা ক্যারাটিন কোষ বা নিউক্লিয়াস বিহীন কোষ মৃত কোষে পরিণত হবে, যেটাকে বলা হচ্ছে ক্যারাটিনাইজেশন। অর্থাৎ সোজা কথায় ভাইয়া এটা এ নাই, মানে সে চোখে কম দেখবে, রাত কেন হবে সে, এবং তার স্কিন হবে অনেক খসখসে শুষ্ক, ঠিক আছে, ড্রাই। আচ্ছা, তারপরে ভিটামিন ডি এর অভাবে কি হয় বলতো? এটা তো সবাই জানো, হাড় হাড্ডি গুড্ডি শক্ত হবে না ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে, রিকেটস হবে বাচ্চাদের ক্ষেত্রে। তারপর অস্টিওপরোসিস হয়, তোমরা পড়েছো, ক্লাস 9-10 পড়েছো, হাড়ের মধ্যে ক্ষয় হয়, অস্টিওপরোসিস কারো হবে ভিটামিন ডি এর অভাবে। কেননা ভিটামিন ডি না থাকলে বডিতে ক্যালসিয়াম শোষণ হয় না, তখন খাবার থেকে ক্যালসিয়াম হাড়ে গিয়ে জমতে পারে না, ঠিক আছে, তখন কি হয়, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এই হচ্ছে রিলেশন, বুঝছো? ভিটামিন ডি না থাকলে কি হইতে পারে না, ক্যালসিয়াম শোষিত হইতে পারে না ঠিক মতো। তাহলে ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়ামকে শোষিত করে, ভিটামিন ডি নাই, ক্যালসিয়াম শোষণ হবে না। আর হাড়ের মেইন উপাদান হচ্ছে ক্যালসিয়াম বা ক্যালসিয়াম লবণ, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম না থাকলে হাড়গুলো হবে ভঙ্গুর, ভেঙে যাবে, হাড়ে ছিদ্র হবে, ঠিক আছে। ভিটামিন ই জারণ বিজারণের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে। এটা একটু বলে দিই, তোমার বডিতে বা আমাদের বডিতে নানান ধরনের বিপাকীয় বিক্রিয়া হচ্ছে, প্রতিটা বিক্রিয়ায় দেখবা জারণ হয় অথবা বিজারণ হয়। তোমরা পড়ছো সালোক সংশ্লেষণ মানে হচ্ছে জারণ বিজারণ, তাই না? তো এরকম আমাদের বডিতে নানান বিক্রিয়া হয় যেগুলা বেসিক্যালি জারণ অথবা বিজারণ। তো ওইসব বিক্রিয়ার ফলে বডিতে অনেক উপজাত দ্রব্য তৈরি হয়। এর মধ্যে একটা হচ্ছে ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল, ঠিক আছে। এই ফ্রি রেডিকেল গুলা আলটিমেটলি কি করে জানো? কোষের ক্ষতি করে, কোষকে বৃদ্ধ করে দেয়। বাট ভিটামিন ই কি করে? একটা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট, মানে তোমার কোষকে যারা জারিত করবে, ফ্রি রেডিকেল, ওদের এগেনস্টে কাজ করে। ওরা যাতে কোষের উপর কোনো বাজে প্রভাব না ফেলতে পারে, কোষকে জারিত করে নষ্ট না করে ফেলতে পারে, বা কোষের উপাদান সমূহকে জারিত না করতে পারে তারা, ঠিক আছে, ক্ষতিকারক গুলা যেগুলা বিক্রিয়ার ফলে তৈরি হলো, ঠিক আছে, ওইগুলাকে কি করে বন্ধ করে দেয় বা এগুলোর কাছে কাজ করে ভিটামিন ই। তাহলে কথা হচ্ছে ভাইয়া, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন বিক্রিয়ায় আমাদের বডিতে অনেক উপজাত দ্রব্য তৈরি হয় যেগুলা কোষের জন্য ক্ষতিকর, ঠিক আছে। ওইগুলো কোষের বিভিন্ন বস্তুর সাথে অপ্রয়োজনীয় জারণ বিজারণ করবে, কোষকে নষ্ট করে দিবে। ওই জিনিসগুলা থেকে রক্ষা করে আমার ভিটামিন ই, যেটা হচ্ছে ওই যে অপ্রয়োজনীয় জারণ বিজারণ এগেনস্টে কাজ করছে, অর্থাৎ অক্সিডেশন এগেনস্টে কাজ করছে, অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে ভিটামিন ই হচ্ছে একটা অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমার বডিতে অপ্রয়োজনীয় জারণ বিজারণ হতে দেয় না। তাহলে অপ্রয়োজনীয় জারণ বিজারণ হলে কোষের যে ক্ষতি হতো সেটা থেকে আমার বডিকে রক্ষা করে। তাহলে ভিটামিন ই না থাকলে কি হবে? উল্টাটা হবে, অপ্রয়োজনীয় জারণ বিজারণ হবে, তোমার কোষগুলা মরে যাবে, আর কোষগুলা সহজেই বৃদ্ধ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য বেশি বেশি অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে। তাহলে কি হবে আলটিমেটলি? তুমি বেশি বেশি সময় ইয়ং থাকতে পারবে, স্কিন লুক সলিড, ব্রাইট এন্ড অলওয়েজ শার্প। ভিটামিন কে কি করে? ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে হেল্প করে। তোমরা পড়বা রক্ত জমাট বাঁধার 13টা ফ্যাক্টর আছে। কয়টা ফ্যাক্টর? 13টা ফ্যাক্টর আছে। এই 13টা ফ্যাক্টরের মধ্যে কিছু ফ্যাক্টর, ফ্যাক্টর 2, তারপর হচ্ছে তোমার ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, এই অনেকগুলা ফ্যাক্টর। এক মিনিট, এটা আমি একটু বলে দিই, দাঁড়াও। রক্ত জমাট বাঁধার জন্য ক্লটিং ফ্যাক্টর আছে 13টা। এর মধ্যে কিছু ফ্যাক্টর, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10, এই 4টা ফ্যাক্টর কাজ করতে হলে বা সক্রিয় হইতে হলে দরকার তোমার ভিটামিন কে এর। তাহলে দেখো ভিটামিন কে যদি না থাকে তাহলে এই 4টা ফ্যাক্টর ঠিক মতো কাজ করতে পারবে না। আর এই যে 13টা ফ্যাক্টরের মধ্যে 4টা ফ্যাক্টর যদি অকেজো থাকে, কাজ না করতে পারে, তখন তোমার একটা রক্তনালী কেটে গেল,
যেখানে তোমার রক্তনালীটা রিপেয়ার করার কথা, যাতে বেশি রক্তপাত না হয়। বেশি রক্তপাত হলে তোমার বডি থেকে রক্ত বের হয়ে যাবে, তুমি রক্ত শূন্যতায় ভুগবে। আর রক্তপাত বেশি হলে লোকজন মারাও যেতে পারে। সেটা প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? রক্তনালী মেরামত করতে হবে, রক্তটাকে জমাট বাঁধায় ফেলতে হবে, এই জায়গাটাকে ব্লক করে ফেলতে হবে। এটা করে কারা? কিছু ফ্যাক্টর এবং অনুচক্রিকা মিলে। কয়টা ফ্যাক্টর? 13টা ফ্যাক্টর। এই 13টা ফ্যাক্টরের 4টা ফ্যাক্টর 2, 7, 9, 10। 2, 7, 9, 10 ওরা ভিটামিন কে এর উপর নির্ভরশীল। তাহলে কে না থাকলে ওই 4টা ফ্যাক্টর কাজ করবে না। কাজ না করলে ঠিক মতো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা সম্পন্ন হবে না, তখন রক্তপাত একবার শুরু হলে আর বন্ধ হতে চাইবে না। ঠিক আছে? তাহলে ভিটামিন কে কি করে? রক্তপাত হলে এটা জমাট বাঁধিয়ে রক্তপাত বন্ধের জন্য হেল্প করে। কি হবে? ওই 4টা ফ্যাক্টরকে সক্রিয় করে। তাহলে ভিটামিন কে না থাকলে কি হবে? উল্টা হবে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া কি বলে, এই প্রক্রিয়াটা একটু অবস্টেকলে পড়ে যাবে, এই প্রক্রিয়াটা ঠিক মতো কন্টিনিউ হবে না। ঠিক আছে? এই দেখো আমি চার্ট করে দিয়ে দিয়েছি, সেম কথা। একবার চোখ বলো, ভিটামিন এ কি করে, কোত্থেকে পাই? ভিটামিন ডি কোত্থেকে তৈরি হয়? ভিটামিন ডি আমাদের অন্ত্র, তারপর হচ্ছে তোমার ত্বক, স্কিন, তারপর হচ্ছে তোমার বৃক্ক, কিডনি, এগুলো থেকে তৈরি হয়। ভিটামিন ই লিপিড থেকে পাই। যাই হোক, ভিটামিন কে সবুজ শাকসবজি, কলিজা, এগুলো থেকে পাই। তারপর অন্ত্রের ব্যাকটেরিয়া কিন্তু ভিটামিন কে তৈরি করে। অন্ত্রের ব্যাকটেরিয়া হচ্ছে তোমার ভিটামিন কে তৈরি করে। আর ভিটামিন ডিটা কি হয়? অন্ত্র থেকে শোষিত হয়। অন্ত্র থেকে শোষিত হয়, এটা মনে রাখবা। অন্ত্র থেকে শোষিত হয়, তৈরি হয় না। তৈরি হয় তোমার ত্বক এবং বৃক্কে, তৈরি হয়। এগুলো যখন মেডিকেলে পড়বা, বায়োকেমিস্ট্রি পড়বা, তখন দেখবা ক্যালসিয়াম কেমনে তৈরি হয় বা ভিটামিন ডি কেমনে তৈরি হয়, কেমনে সক্রিয় হয়, সব পড়বা। ত্বক এবং বৃক্কে। এই জন্য রোদ পোহাইতে বলে, বাচ্চাদের রোদ পোহায়, তখন স্কিন সূর্যালোকের সাহায্যে ভিটামিন ডি তৈরি করে। আচ্ছা, তাহলে ভিটামিন ডি অন্ত্র থেকে শোষিত হয়, ত্বক এবং বৃক্কর মাধ্যমে উৎপন্ন হয়। আচ্ছা, ভিটামিন ই কি করে? তুমি লিপিড থেকে পাবা। আর ভিটামিন কে তোমার অন্ত্রের যে ব্যাকটেরিয়া থাকে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে, মানে 500 রকমের বা 500 প্রজাতির সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে তোমার অন্ত্রে, বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্রের মধ্যে আছে। বেসিক্যালি বৃহদান্ত্রে বা লার্জ ইন্টেস্টাইনে আছে। ওরা কি করে? ভিটামিন কে তৈরি করে। ওরা ভিটামিন কে ছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স যে আছে না, ভিটামিন বি কমপ্লেক্সও তারা তৈরি করে। এটা একটা কোশ্চেন হতে পারে যে অন্ত্র থেকে কোন কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন কে, ভিটামিন বি। আরেকটা কোশ্চেন হতে পারে যে কারা পানিতে দ্রবণীয় ভিটামিন? মাথায় রাখবা, ভিটামিন বি এবং ভিটামিন সি এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। হুম, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর বাকি যেগুলো আছে ভিটামিন এ, ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এরা পানিতে অদ্রবণীয়। তাহলে এরা কিসে দ্রবণীয় বলতো? পানিতে অদ্রবণীয়, অর্থাৎ লিপিডে দ্রবণীয়। লিপিডে দ্রবণীয়। ঠিক আছে? আচ্ছা, লিপিডের কাজ কি? আমরা সব কাজ করে ফেলছি। যে কোষ ঝিল্লি তৈরি করা থেকে শুরু করে রক্ত জমাট বাঁধা, প্রস্থেটিক গ্রুপ, আয়ন বাহক, ঠিক আছে, তারপরে ইনসুলিন হিসেবে কাজ করা, বিভিন্ন শিল্প সামগ্রীতে কাজ করা, প্রসাধনীতে হেল্প করা, সব জায়গায় আমার লিপিডের ব্যবহার। বডিতে অনুবিকাশে হেল্প করা, ঠিক আছে, বিভিন্ন হরমোনের কাজ নিয়ন্ত্রণ করা, রক্ত জমাট বাঁধতে হেল্প করা, সব হচ্ছে কি লিপিডের কাজ। ঠিক আছে? তারপরে যে এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, যেটা এনজাইম তার মডিফাইড রূপে গিয়ে ভালো করে কাজ করতে পারে। যেমন অ্যাক্টররা তার মডিফাইড রূপ ধারণ করার জন্য যাতে অ্যাক্টিংটা ভালো করে করতে পারে, প্রস্থেটিক গ্রুপ ইউজ করে। ঠিক সেম ভাবে এনজাইম, কোন কোন এনজাইম প্রস্থেটিক গ্রুপ হিসেবে লিপিডকে নেয়, তখন তারা একসাথে ঠিকমতো এনজাইমের কাজটা করতে পারে। এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো বোর্ডে আসছে। এটা হচ্ছে আমার ফান ওয়ার্ক, অবশ্যই তোমরা করবে। দিস ইজ মাই ফান ওয়ার্ক। ওকে, আচ্ছা, এখন কোনো কোয়েশ্চেন ভাই কমেন্ট ডাউন করেন। তবে যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, ওরা বোর্ড থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট সবকিছুর কোয়েশ্চেন কভার আপ হয়ে গেছে।
কিন্তু ভাইয়া এত পড়া কেন? পড়া তো থাকবেই, জীবনে পড়া কাজ এগুলো থাকবেই, এগুলো নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। একদম ভাই ট্রান্সফেট বডির জন্য খারাপ কেন? ট্রান্সফেট খারাপ হচ্ছে কি বলে, ট্রান্সফেটটা বডিতে বেশি পরিপাক হয় না এবং বডিতে বিশ্লিষ্ট হয় না, ওটা যেভাবে ঢুকে ওইভাবে থেকে যায়। কিন্তু যেগুলো সিস এগুলো ভেঙে যায় খুব তাড়াতাড়ি, তো ভেঙে শক্তি উৎপন্ন হয়ে যায়, তো ফ্যাটটা ভেতরে জমা থাকে না। যেটা ট্রান্স ভাঙার জমা থাকে বেশি, আর জমা থাকলে এটা সমস্যা, কোনো কারণে রক্তনালীকে ব্লক করে দিবে, কিছু না কিছু খারাপ কিছু করবে এসে ফ্যাট। ট্রান্সটা খারাপ, সিসটা ভালো। আচ্ছা ভাই, সব কি মুখস্থ করা লাগবে? এটা কেমন কোশ্চেন হলো বলো? বার্নিশ হচ্ছে কাঠ ঘষা একদম স্মুথ করা, মসৃণ করা, কাঠের জিনিসপত্র ঘষে একদম মসৃণ করা, বিভিন্ন কালার করা, এগুলো হচ্ছে বার্নিশ। সুপ্রিয়া আলো, আলোর একটা টাইপ। আচ্ছা, হ্যাঁ দেখো আমি যা বলেছি সেগুলো বোঝার চেষ্টা করবা, তারপর তুমি 3-4 বার পড়ো। বলছি না যে মুখস্থ করার প্যারা প্রথমবারই না, তুমি 3-4 বার পড়ো, তারপর দেখো মনে আছে কিনা। তুমি তো আগে মনে করো হ্যাঁ হ্যাঁ এগুলো সব মুখস্থ করতে হবে, আমি তো শেষ, কি পড়ালো ক্লাসে, যে সব ইনফরমেশন সব মুখস্থ করা লাগবে। ভাই সব বুঝাই দিছে, তুমি এটা ভাবো, সব এক্সপ্লেন করে বলে দিছে, এখন তুমি এক্সপ্লেনটা মাথায় রেখে এক্সপ্লেনেশনটা মাথায় রেখে বারবার পড়বা, দেখবা তুমি এমনিতেই মুখস্থ হয়ে গেছে, কোনো প্যারা নেই। ডোন্ট টেক এনিথিং সো মাচ কমপ্লেক্সলি দ্যাট ইউ কান্ট ডু ইট এনিমোর। জটিল ভাবে নেওয়ার কিছু নাই, সিম্পল ভাবো, সাহসের সাথে এগিয়ে যাও, তখন দেখবো সবকিছু ইজি হবে। কোনো কোয়েশ্চেন নাই? ওকে। আইসোপ্রিন, আইসোপ্রিন হচ্ছে একটা কেমিক্যাল একক, বুঝছো? C5H8, C5H8। তো থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য। আজকে অবশ্যই লিপিড পড়বা, আর যারা প্রোটিনটা পড়াও বাকি রেখেছো তারা প্রোটিনটাও পড়বা, আমার সাথে পড়ে যাও, না বুঝলে আমাকে কোশ্চেন করো, আমি তো আছি এই জন্য, তোমাদের হেল্প করার জন্য। ঠিক আছে, পড়তে হবে, অনেস্টলি পড়তে হবে। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। টিল দেন, স্টে ফাইন, স্টে ওয়েল। আসসালামু আলাইকুম।